তোকে ছুঁয়েছি আধারে। ভূমিকা তালুকদার। পর্ব 1 থেকে 5। অর্ধখোলা টকটকে লাল রঙা জামদানি শাড়ি পরিহিতা ঊনবিংশতি কন্যা লিয়ানার নিজের চোখ বেয়ে নামা অশ্রু জল হাতের উল্টো পিঠ দিয়ে মুছে নিল, তবে চোখের জল মুছে গেলেও মনের জ্বালা মিটাতে পারল না। নিঃশ্বাসটা তার গলায় আটকে আসছে, মনে হচ্ছে এ যেন মৃত্যুর দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে সে। নিজেকে শেষ করে দিতে মন চাইছে, এত জঘন্য, এত ভয়ঙ্কর সত্যের মুখোমুখি হবার সাহস তার আর নেই। লিয়ানা ঘৃণায় নাক ছিটকাল। এমন অমানবিক পশুর সঙ্গে, এমন মুখোশ পরা শয়তানের সঙ্গে এক মুহূর্তও থাকা সম্ভব নয়, এমন ভাবনায় যেন তার বুকের ভেতর আগুন জ্বেলে দিল। বারবার মনকে বোঝালো যা হচ্ছে যা দেখছে তা সব এই ভ্রম, কিছুক্ষণ মাথাটা চেপে ধরে রাখল। বাস্তবে ফিরতে চাইল, তবে সে ব্যর্থ আজ। চোখের সামনের এমন বিভীষিকাময় দৃশ্যখান সবই সত্যে, কাচের মতো স্বচ্ছ। সবকিছু আজ পরিষ্কার, কোনো প্রশ্ন, কোনো সন্দেহ আর বাকি নেই। ভয়ে ও ঘৃণায় চোখে জল জমে আছে, কিন্তু সে কাঁদতে পারছে না। বুকের ভিতরটা জ্বলে ছাই হয়ে যাচ্ছে, শ্বাস নিতে কষ্ট হচ্ছে, হাত কাঁপছে, মনে হলো এখনই বুক ফেটে হৃৎপিণ্ডটা বের হয়ে আসবে। এক হাত বুকের পাশে রেখে শ্বাস নিতে থাকে জোরে জোরে, শব্দহীন আঁচড়ু মেঝেতে টপ টপ করে পড়ছে। ঠান্ডা পাথরের মতো মুখে ভেঙে পড়া শ্বাসটুকু নিয়ে ধীরে ধীরে পিছিয়ে হাঁটতে শুরু করল। ঠিক তখনই তার পিঠের সঙ্গে কারোর বুক ঠেকল। বরফে ঢাকা নিস্তব্ধতার মধ্যে সেই স্পর্শটা যেন বজ্রপাতের মতো আঘাত করল তার শরীরে। মুহূর্তেই বুঝে গেল এটা অন্য কেউ নয়, তার স্বামী। লিয়ানার বুক মোচড় দিয়ে উঠল, তার নিঃশ্বাস কেঁপে উঠল, ঠোঁট ফুলে উঠে কাঁপতে থাকে। এখন সে জেনে গিয়েছে, সে যা জানে সেটাও তিনি জেনে গিয়েছেন। তার মানে এতক্ষণ তিনি তার পিছনেই দাঁড়িয়েছিলেন। এখন কি হবে? লিয়ানা ঘুরে দাঁড়ালো, দু হাত দিয়ে আঁকড়ে ধরল শাড়ির আঁচল, বুকের পাশে শক্ত করে টেনে নিল। তার সামনে দাঁড়িয়ে আছে সেই মানুষ যাকে সে মনপ্রাণ উজাড় করে ভালোবেসেছিল, আর আজ যার মুখে কেবল এক অমানবিক পিশাচের ছায়া। লিয়ানার চোখের দৃষ্টি যেন ছুরির ধার। রাগ, ঘৃণা, ভয় সব একসঙ্গে জমে গেছে তাতে। শরীর কেঁপে উঠছে, কিন্তু সে তাকিয়ে রইল, এক মুহূর্তের জন্য চোখ সরালো না। তারপর হঠাৎ এক তীব্র ধাক্কা। লিয়ানা দু হাতে নিজের স্বামীর বুকে তীব্র ধাক্কা দিয়ে নিজের চোখে অশ্রু আর নিঃশ্বাসে আগুন নিয়ে দৌড়ে পালাতে লাগলো। সামনে শুধুই কুয়াশা, অন্ধকার আর অজানা গহর চাঁদের আলো কুয়াশার আস্তরে থেকে আছে, চারদিক যেন দমবন্ধ নীরবতায় আচ্ছন্ন। বরফের ঢালে শীতল বাতাস ছুঁয়ে যাচ্ছে পাহাড়ের গায়ে গায়ে, অদ্ভুত এক হাহাকার ছড়িয়ে পড়ছে আকাশে। যেন পৃথিবীর বুকের সব আলো নিভে গেছে, শুধু ভয় আর একাকিত্বের ঘন কুয়াশা ভেসে আছে চারপাশে। দূরে হালকা বাতাসে গাছের পাতায় সুরসুর শব্দ, যেন কেউ অন্ধকারের আড়ালে দাঁড়িয়ে তাকিয়ে আছে, অপেক্ষা করছে কারোর পতন। এই নিস্তব্ধতার মধ্যে চাঁদের আলো কুয়াশার আস্তরে ঢেকে আছে, চারদিক যেন দমবন্ধ নীরবতায় আচ্ছন্ন। এই নিস্তব্ধতার মধ্যে তবুও আজ সে থামবে না। যে ভালোবাসা মৃত্যু থেকেও ভয়ঙ্কর, তার কাছ থেকে পালানোর এই একটাই রাত। ফ্ল্যাশব্যাক। মায়ের কণ্ঠটা যেন কোনো স্বপ্নের মধ্যে হঠাৎ টুকে পড়ে সবকিছু এলোমেলো করে দিল। কিন্তু লিয়ানা চোখ না খুলেই বিছানার চাদরটা আরো বেশি টেনে মুখটা ঢেকে ফেলল। ঘুম আর জেদের মিশ্র সুর মিশিয়ে বলে ওঠে, আরেকটু ঘুমাই আম্মু, একদম 5 মিনিট। মেয়ের কথায় রোকসানা খান রেগেমেগে কোমরে হাত দিয়ে বিছানার চাদর টানতে লাগলেন। 5 মিনিট শুনতে শুনতে তো সকাল 10টা বেজে যাবে। ক্লাস নাই তোর? এখনই উঠবি, তা না হলে মুখে ঠান্ডা পানি মারব। মায়ের একটানা ডাকে বিরক্ত হয়ে লিয়ানা চিৎকার করে বলল, আছে তো, আরেকটু ঘুমাই না, চিৎকার করছো কেন? রোজ রোজ এক কাহিনী করো, বলো 10টা বাজে আর আমি উঠে দেখি 7টা, 8টা। উফ, আচ্ছা ঠিক আছে, তুই ঘুমা, আমি তোর বাবাকে বলে দেই আজকে তোর নামে কলেজ ছুটি। যেতে হবে না আর কলেজে। মায়ের এই কথা শুনেই লিয়ানা বিছানা থেকে লাফিয়ে উঠে বসল, হাত দিয়ে চোখ কচলিয়ে বলে, ও মাই গড, বাবাকে বলতে হবে না, না না, যাও যাচ্ছি, একদম ঠিক সময়ে কলেজে পৌঁছাবো। জানি তো তোর মতো ঘুমপাগলার রাজকুমারীকে কিভাবে সাইজটা করতে হয়। বাপের ভয় না দেখালে তো তোর পেটের ভাত হজম হয় না। ঘড়িতে তখন সকাল 8টা। বাড়ির প্রতিটি রুমে একটু একটু করে আলো পড়েছে। খান বাড়ি যেন প্রতিদিনের মতো একটা অদ্ভুত অথচ চেনা উষ্ণতায় ডুবে আছে। খান বাড়ির বড় কর্তা সুলেমান খান ও নাফিসা খানের একমাত্র ছেলে জায়ান খান প্রায় 1 যুগের কম হলো বিদেশ পাড়ি দিয়েছে, তবে দেশে আসার আর নাম নিল না, যার আসার অপেক্ষায় দিন পার করে চলেছে খান বাড়ির সকলে। বাড়ির মেজ কর্তা ফাহিম খান আর রুকসানা খানের 2 মেয়ে লিয়ানা, মাইশা।
আর খান বাড়ির ছোট কর্তা রেজাউল খান আর শারমিন খানের এক ছেলে এক মেয়ে আরিশা ও রিহান। তবে বাড়ির 3 কর্তাই বাড়ি নেই, বিজনেসের কাজে ঢাকার বাহিরে গিয়েছেন। কিছুক্ষণ পর লিয়ানা নেমে আসেন নিচে, চোখে মুখে তাড়াহুড়া, মুখ ধুয়ে খোলা চুল এলোমেলো, গায়ে হালকা নেভি ব্লু কামিজ। ডাইনিং টেবিলে সকালের ব্যস্ততা চলছে। দাদি চা খাচ্ছেন, মাঝে মাঝে টিভির খবরের দিকে চোখ। রিহান নিজের মোবাইলের স্ক্রিনে মুখ গুজে বসে আছে। মাইশা আর আরিশা দুজনেই টোস্ট নিয়ে ঝগড়া করছে কে আগে নেবে। আর লিয়ানা লাফিয়ে বসে নিজের প্লেট টেনে নেয়। একটা নাটকের দীর্ঘশ্বাস ফেলে বলে, এমনিতেই এত লেট হয়ে গেল, তার উপর নিজেই নিয়ে খেতে হচ্ছে। কেউ আমাকে ভালোবাসেন না এই বাড়িতে। পাশেই বসা মাইশা পাউরুটিতে জ্যাম মিশাতে মিশাতে মুখ বাঁকিয়ে বলে, তোর জন্য তোকে ভালোবাসার লোক দেশে আসবে, তারপর নিজের হাতে খাইয়ে দিবে। লিয়ানা চোখ বড় বড় করে তাকায়। কি বললি? কে আসবে? বলবো না, যা ভাগ, তবে আমার বানানো কেক খেলে বলবো। ওহ প্লিজ, তুই যেই ফালতু মার্কা কেক বানাস তা আমার জানা আছে। চিনির বদলে এক গাদা লবণ দিয়ে বসে থাকিস। এখন না নাটক কম কর। অনেক দেরি হয়ে গেছে, আমার সময় নাই, বলে লিয়ানা মুখ গুজে খেতে থাকে। এই সময় রান্নাঘর থেকে নাফিসা খান তড়িঘড়ি করে শাড়ির আঁচল দিয়ে মুখ মুছতে মুছতে আসেন ফোন হাতে। ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে একটু সিরিয়াস গলায় বলে ওঠেন, তোরা একটু চুপ কর তো, একটা ফোন এসেছে বিদেশি নাম্বার থেকে। নাফিসা খানের এখন কথায় টেবিলে অদ্ভুত এক নিস্তব্ধতা নামে। শুধু টিভির শব্দটা নিচু ভলিউমে বাজে। সকলে মনোযোগ সহকারে তাকিয়ে আছেন নাফিসা খানের দিকে। তিনি হ্যাহু করে কিছু কথা বলেন, তারপর হঠাৎ যেন চমকে ওঠেন। সত্যি? তুমি কি জায়ান এর বন্ধু বলছো? তারপর একটু পরে নাফিসা খানের কণ্ঠে এমন উচ্ছ্বাস ভেসে আসে যা সচরাচর শোনা যায় না। আল্লাহর শুকরিয়া, অবশেষে আমার ছেলেটা ফিরছে। আচ্ছা ঠিক আছে, আমি সবাইকে বলি, আমরা অপেক্ষা করছি। কল শেষ করে নাফিসা খান ঘুরে দাঁড়ান। মুখে অদ্ভুত এক আলো, চোখ দুটো চিকচিক করছে। জায়ান আসছে। ইমার্জেন্সি ফ্লাইটে কাল রাতেই দেশের উদ্দেশ্যে রওনা হয়েছে। আজকেই চলে আসবে আমাদের মাঝে। খান বাড়ির মধ্যে যেন মুহূর্তেই ঝড় বয়ে গেল। দাদির যেন এক মুহূর্তে 10 বছর বয়স কমে এসেছে। তিনি এতদিন তার বড় নাতির জন্য দোয়া করে এসেছেন, যেন মৃত্যু আগে একবার হলেও নাতির মুখখানা দেখে মরতে পারে। আমার জায়ান ফিরছে। আল্লাহ, আমার মোনাজাত কবুল হয়েছে। উইরে কেউ মোল্লা বাড়ির মসজিদে মিষ্টি পাঠানোর ব্যবস্থা কর। মাইশা আর আরিশা ডাইনিং টেবিল ছেড়ে উঠে দাঁড়িয়ে একে অপরকে জড়িয়ে ধরে চিৎকার করে উঠে, হিহ, জায়ান ভাইয়া আসছে অবশেষে। তবে লিয়ানা, সে তো ততক্ষণে টেবিলের ও পাশে খাওয়া শেষ করে ব্যাগ কাঁধে ঝুলিয়ে দৌড়ে বেরিয়ে গেছে কলেজের উদ্দেশ্যে। আমি দেরি করে ফেলেছি, সবাইকে বাই। মেয়েটা জানতেই পারল না আজ যে ফোনটা এলো খান বাড়িতে, তা তার জীবনের গতিপথ বদলে দিবে। বাড়ির প্রত্যেকটা ঘর ধুয়ে মুছে ছকছকে। দাদির মুখে হাসি থামছে না। নাফিসা খান কিচেনে জায়ানের পছন্দের খাবার বানাচ্ছেন। খিচুড়ি, রোস্ট, চিংড়ির মালাইকারি। আর জায়ানের রুম, একটা রুম 10 বছর ধরে ঠিক তেমনই আছে। নাফিসা খান নিজের ছেলের রুমের কিছু পরিবর্তন করাননি। সেই রুমটাও যেন অপেক্ষা করছে। তবে সবার অপেক্ষার পালা শেষ। ঝকঝকে কালো রঙা BMW গাড়ি এসে থামে খান বাড়ির বিশাল গেটের সামনে। গাড়ি থেকে নামা পায়ের শব্দ শোনা যায়। জায়ান খান দীর্ঘ 10 বছর পর ফ্রান্স থেকে দেশে এসেছে। চলে গিয়েছিল রাগ করে সারা জীবন এর জন্য, তবে হঠাৎ করে দেশে আসতেই হলো। উচ্চতায় আগের চেয়ে আরো বাড়তি, ফর্সা শার্প চেহারার মধ্যে গভীরতা। চোখজোড়া অন্ধকারে দীপ্তি ছড়ায়। দেখতে আগের চেয়ে আরো ভয়ঙ্কর সুদর্শন হয়েছে। বাড়িতে ঢুকতেই সবার চোখ যেন স্থির হয়ে গেল। ভারী পায়ে, ধীর কিন্তু অনমনীয় ভঙ্গিতে এগিয়ে এলো জায়ান খান। এত বছর পর আজ সে বাড়ি ফিরেছে, খান বাড়ির চৌকাতে পা ফেলেছে, কিন্তু তবু যেন তার চোখে কোনো শিথিলতা নেই। যেন এই বাড়ির প্রতিটি দেয়াল তাকে চিনে, জানে, কিন্তু সেও তাদের প্রতি নির্লিপ্ততা, নিরাবেগ। সবার কণ্ঠে অভ্যর্থনা, আবেগ, তবে তার চোখ কাউকে খোঁজে। লিয়ানা, সে নেই। তার ঠোঁট শক্ত হয়, চোয়াল টাইট। কিছুক্ষণ সকলের দিকে তাকিয়ে থাকে। নাফিসা খান জায়ানের কাছে আসতে চাইলেন, তবে জায়ান 2 পা পিছিয়ে যায়। একটা মুহূর্ত চুপচাপ কাটিয়ে সে হঠাৎই গম্ভীর কণ্ঠে বলে ওঠে, বাড়ির বড় মেয়েটা কোথায়? তার গলা এতটাই ধারালো আর ভারী ছিল যে মুহূর্তে ঘরে নেমে এলো একটা ঠান্ডা ছায়া। কেউ সাহস করছিল না প্রথমে উত্তর দিতে। শেষমেশ লিয়ানার ছোট বোন মাইশা একটু গলা খাকারি দিয়ে বলল, ও মানে, আপু কলেজ শেষে ওর বান্ধবীর জন্মদিনে গিয়েছে ভাইয়া। একটু আগেই গিয়েছে, এখনই চলে আসবে। এই কথাটা শুনেই জায়ানের চোয়াল শক্ত হয়ে গেল।
তার চোখে একরকম অগ্নিদৃষ্টি, ঠোঁটের কোণে টান, কণ্ঠের রুদ্ধ হাওয়া। সে দাঁড়িয়ে থেকে চারপাশের দিকে তাকিয়ে ধীরে ধীরে বলল, আমি নাই বলে সবার সাহস অনেক বেড়ে গিয়েছে দেখেছি। তার মা নাফিসা খান কিছু বলতে যাবে, কিন্তু জায়ান তখনই উচ্চস্বরে বলে ওঠে, আর একটাও কথা না। বাড়ির বড় মেয়ে কোথায় আমি জিজ্ঞেস করেছি, অজুহাত না। তার কণ্ঠে কোনো চিৎকার না থাকলেও এমন এক শীতল রাগ ছড়িয়ে পড়ল যে কারো গায়ের লোম দাঁড়িয়ে যাবে। তারপর মাথা নিচু করে জায়ান মৃদু গলায় বলল, এই বাড়িতে আমি যখন ছিলাম কেউ এতটা সাহস দেখাতে পারত না। মাইশা চুপ করে যায়, সবাই অসহায় দৃষ্টিতে তাকিয়ে থাকে। জায়ান আর কিছু না বলে সোজা নিজের রুমের দিকে এগিয়ে যায়। গেট পেরিয়ে এসে সে যা খুঁজছিল তা না পেয়ে আজ যেন তার অস্থিরতা, হতাশা আর ক্রোধ একসাথে ছুড়ে দিল চারপাশে। তার চোখে ভয়ঙ্কর এক অন্ধকার খেলা করে। রাত নেমে এসেছে, ছাদের কিনারাগুলো অন্ধকারে হারিয়ে গেছে, আর চারপাশটা যেন নিস্তব্ধ এক ভয়। রাগ, অস্থিরতা আর এক ধরনের অজানা তীব্র আকর্ষণ সব একসাথে তার রক্তে ফুটতে শুরু করেছে। একবার মোবাইল চেক করে, কোনো ফোন, কোনো বার্তা নেই। কপালের শিরাগুলো টনটন করছে। তারপর সে হঠাৎই ঘুরে দাঁড়ায়। হেন নিজের নামের মতোই ধ্বংসের মতো প্রবল সিদ্ধান্ত নেয় জায়ান। নিজের রুমে যাওয়ারও প্রয়োজন মনে না করে গাড়ি স্টার্ট করে বেরিয়ে পড়ে। তার চোখ যেন রাস্তার আলো গিলে নিচ্ছে। গাড়ি ছুটছে, শেষমেশ লিয়ানা কোথায় গেছে তার খোঁজ বের করেই ছাড়ে। প্রায় 30 মিনিট পর এক ছিমছাম উজ্জ্বল আলোয় মোড়া বাড়ির সামনে থামে তার গাড়ি। ভেতর থেকে ভেসে আসছে গানের শব্দ, হাসাহাসি আর কেক কাটার আওয়াজ। জায়ান গেট ঠেলে ভেতরে ঢুকে পড়ে, মুখে কোনো ভাবনা নেই, শুধু চোখ দুটো রক্তিম লাল। চোখ খুলে দাঁড়ায় এক জায়গায়। লিয়ানা লাল ব্রাউন, খোলা চুলে, কানের ঝুমকা, দাঁড়িয়ে হাসছে। আর তার পাশেই দাঁড়িয়ে আছে এক ছেলে, হয়তো তার বান্ধবীর ভাই, হাতের গ্লাসে সফট ড্রিঙ্কস, খিলখিল কয় হেসে যাচ্ছে। কিন্তু জায়ানের চোখে আর কিছুই পড়ে না। সে শুধু দেখে লিয়ানা অন্য একজনের সামনে দাঁড়িয়ে হাসছে। এই মেয়ের এত সাহস দেখে মাথার চুল খামচে ধরে নিজেকে শান্ত করার চেষ্টা চালিয়ে ভিতরে প্রবেশ করতে থাকে। পরিবেশের মধ্য দিয়ে বিজলি চমকের মতো ধেয়ে যায় জায়ান। পার্টিতে উপস্থিত সকলে তাকায় জায়ানের দিকে, কেউ কেউ কানাঘেঁষা শুরু করে দেয়। কিন্তু জায়ানকে কেউ কিছু বলার সাহস করে ওঠে না। জায়ান এগিয়ে যায় লিয়ানার দিকে। 1 পা, 2 পা। লিয়ানা ঘুরে তাকায়, গলা উঁচিয়ে জায়ানের চোখে চোখ মিলায়। আর ঠিক সেই মুহূর্তে একটা তীব্র চড় তার গালে এসে পড়ে। আশেপাশে সব নিস্তব্ধ, সবাই হতবাক। লিয়ানা গালে হাত রেখে চিৎকার করে ওঠে, জায়ান ভাইয়া! লিয়ানা হতভম্ব, চোখ বড় বড় করে তাকিয়ে আছে তার সামনে দাঁড়িয়ে থাকা সেই মানুষটার দিকে, যার রাগে চোখ এখন অগ্নিময়, আর গলায় বরফ শীতল হুকুম। আমাকে ওয়েলকাম করতে তো তোকে পেলাম না, তাই এইটা তোর ওয়েলকাম থাপ্পড় গিফট হিসেবে নে। সবার সামনে বিন্দুমাত্র দ্বিধা না করে জায়ান লিয়ানার হাত চেপে ধরে টানতে টানতে নিয়ে চলে যায়। ভাইয়া প্লিজ ছাড়ুন, সবাই দেখছে। চুপ, আশপাশে না দেখে বাসায় চল, কি কি দেখতে পারিস তা আমিও দেখব। জায়ানের গলা এতটাই কাঁপা যেন এই মুহূর্তে সে কাউকে ছিন্ন করে ফেলবে। সবাই সোজা দাঁড়িয়ে চোখ বড় করে দেখছে, কেউ কিছু বলার সাহস পাচ্ছে না। তারপর জায়ান জোর করে লিয়ানাকে গাড়িতে বসিয়ে দেয়। গাড়ির দরজা ধূপ করে বন্ধ হয়ে যায়। লিয়ানা চোখে জল নিয়ে তাকিয়ে আছে জানালার বাহিরে, বুঝে উঠতে পারছে না কেন জায়ান ভাইয়া দেশে এসেই তার সাথে এমন করলো। ইনি কখনই বাইলেন, কি করেছে সে? আর জায়ানের চোখ তার দিকে নয়, সে তাকিয়ে আছে সামনের অন্ধকার রাস্তায়, ঠোঁট কামড়ে। এইসব নাটক কেন করিস আমার সাথে? তার কণ্ঠ নিস্তব্ধতাকে ছিঁড়ে ফেলে। তুই জানতি না আমি ফিরছি? বল জানতি না, নাকি চাশুনি আমি ফিরি? লিয়ানা জায়ানের দিকে না তাকিয়েই কাপা গলায় বলে, আমি জানতাম না, সত্যি জানতাম না ভাইয়া, বিশ্বাস করুন। আমি তোর ভাই না। গাড়ির ভেতর বজ্র নেমে পড়ে যেন। এই কেমন কথা? দাঁত কিরমির করে শক্ত গলায় জায়ান বলে ওঠে, আর একবার ভাই বললে জিভ টেনে ছিঁড়ে ফেলবো। রাত প্রায় 11টা বাজে। খান বাড়িতে তখন এক অদ্ভুত টান টান নিস্তব্ধতা। হঠাৎ বাড়ির সামনের গেটের কাছে গাড়ির ব্রেক কষার শব্দ, মূল দরজার করা আওয়াজ। সাথে সাথে সবাই উঠে দাঁড়ায়। দরজা খুলতেই দেখা যায় জায়ান দাঁড়িয়ে আছে, কুচকানো ভ্রু, চোখ লাল। পাশে দাঁড়িয়ে আছে লিয়ানা, চুপচাপ, মাথা নিচু। সবাই ছুটে যায়। নাফিসা খান ছেলের গাড়ি দেখে দরজার সামনে দাঁড়ায়, মুখে চিন্তার রেখা। মাইশা, আরিশা, রিহান সবার মুখে আতঙ্ক মিশ্রিত কৌতূহল। জায়ান দরজা খুলে নামে। পাশে গাড়ির ভিতর থেকে ধীরে ধীরে নামে লিয়ানা। তাকে দেখে সবাই চমকে ওঠে। চুল এলোমেলো, গালের লাল দাগ,
চোখে জল। তার চোখ দুটো অদ্ভুতভাবে শূন্য, আর মুখটা যেন ভাঙা কাচের মতো কাঁপছে। হঠাৎই সে দৌড়ে এসে জায়ানের মায়ের দিকে ছুটে যায়। বড় আম্মু কাঁদতে কাঁদতে আঁচল ধরে জড়িয়ে ধরে বলে, তোমার ছেলে, বাপরে, বিদেশ থেকে এসেই আমাকে মারল। এক থাপ্পড়ে পুরো মঙ্গল গ্রহ ঘুরিয়ে এনেছে। লম্বা করে কেঁদে ওঠে। এ সবাই হতবাক। জায়ান পিছনে দাঁড়িয়ে আছে, মুখে কোনো অভিব্যক্তি নেই। তার চেহারা বরং কঠিন, যেন এই কাণ্ডটা স্বাভাবিক। নাফিসা খান তীব্র কণ্ঠে বলে ওঠে, কি করলি জায়ান? এইটা কি করলি তুই? তুই ওকে মারলি? কি করেছে আমার লিয়ানা? জায়ান ঠান্ডা গলায় বলে, বেঁচে আছে, এইটাই অনেক। তোমাদের গুণধর মেয়ের কাহিনী কিছু জানো? কার সাথে মিশে কোথায় যায়? এত রাত পর্যন্ত বাহিরে থাকার সাহস পেল কোথায়? মন চাচ্ছে আরো কয়টা থাপ্পড় কষিয়ে দিতে। রুকসানা খান, ভালোই করেছে, ঠিকই করেছে। এই মেয়েকে নিয়ে আমি আর পারি না, কোনো কথাই শুনে না আমার। বাদর হয়েছে, নিশ্চয়ই কিছু করেছে, না হলে জায়ান মারবে কেন? মাইশা, ভাইয়া তোমার তো মাথা গেছে। আপনি তো শুধু তার বান্ধবীর জন্মদিনে গিয়েছিল, এইটুকুতেই এই হাল করলে। রিহান, আরে ভাই, মারার কি দরকার ছিল? একবার ভালো করে জিজ্ঞেস করতে পারতে না? গলা এত চড়ানোর কি দরকার? এক পলক চুপচাপ নীরবতা ঘড়ির টিকটিক শব্দ শোনা যায়। নাফিসা খান, জায়ান, তুমি দেশের বাইরে থেকেছ অনেক দিন। আমাদের মেয়েটা অনেক আদরের, আর তোমার ছোট বোন হয়, এভাবে বাড়ির মেয়েদের গায়ে হাত তুলতে পারো না। হেন, অনেক হয়েছে, আর একটা কোথাও শুনতে চাচ্ছি না আমি। না মানে না। এই কথায় লিয়ানার চোখ বড় বড় হয়ে যায়। বাকি সবাই একসাথে চুপচাপ তাকিয়ে থাকে। কারো কিছু বলার সাহস হয় না। বসার ঘরে এক ভয়ানক আবহ ছেয়ে যায়। পাশে দাঁড়িয়ে থাকা সবাই থ হয়ে তাকিয়ে আছে। কেউ জায়ানের সামনে কিছু বলার সাহস পায় না। কিন্তু জায়ান শুধু চুপচাপ তাকিয়ে থাকে, হঠাৎই তার চোখের ভেতরে যেন বিদ্যুৎ খেলে যায়। এক পলক চাহনি, আর সেই চাহনিতে যেন সারা বাড়ি থমকে যায়। পর মুহূর্তেই সে একটানে লিয়ানার হাত ধরে নাফিসা খানের বুক থেকে টেনে সরিয়ে নেয়। জায়ান, কি করছিস বাবা? ভাইয়া, ছাড়ুন। আমি কোথায় যাব না। চেঁচিয়ে উঠে লিয়ানা হাত ছাড়ানোর চেষ্টা করে। জায়ানের চোখ ফেটে রাগ ঝরে। সে কিছু না শুনেই লিয়ানাকে টেনে নিয়ে সিঁড়ির দিকে চলে যায়। সবাই থ হয়ে দাঁড়িয়ে থাকে, কেউ জায়ানকে থামাতে সাহস করে না। দোতলার ঘরে ঢুকেই দরজা বন্ধ। ঘরের দরজা বন্ধ হতে না হতেই লিয়ানার হৃদস্পন্দন যেন কয়েক সেকেন্ডের জন্য থমকে যায়। চিৎকার করে উঠতে চেয়েছিল, কিন্তু গলার স্বর আটকে গিয়েছিল নিঃশব্দে। পিছনে দাঁড়িয়ে থাকা জায়ানের শরীরের উত্তাপ যেন হঠাৎ করেই ঘরটাকে ভারী করে তুলেছে। চোখে লালচে রাগ, চোয়াল শক্ত করে দাঁড়িয়ে সে শুধু একটুকু হেসে বলল, এবার পালাত তো দেখি। ভাইয়া, আপনি এমন করছেন কেন? দরজা খুললেন, তা না হলে আমি চিৎকার করে দেব। আমাকে যেতে দিন। বলেই দরজার দিকে ছুটতে যায়, কিন্তু জায়ান তার হাতটা এক টানে টেনে আবার নিজের দিকে নিয়ে আসে। জায়ান আস্তে আস্তে পেছনে থেকে এগিয়ে আসে। চোখে আগুন, কিন্তু ঠোঁটে এক চিলতে হাসি। চিৎকার করবি? কি বলবি সবাইকে যে আমি তোকে ছুঁয়ে ফেলেছি? কেউ বিশ্বাস করবে? তোর কি মনে হয়? রুমের ভেতর নিঃশব্দ। একটা ধকধকে উত্তাপ যেন রুমের বাতাসেই জমে আছে। দরজা বন্ধ। আকাশের চাঁদের আলো রুমে প্রবেশ করেছে। জায়ান ধীরে ধীরে সামনে এগিয়ে আসে, নিঃশব্দে। ঠিক যেন এক বন্যা, যাকে কেউ থামাতে পারে না। লিয়ানা পেছাতে থাকে। নিঃশ্বাস কেঁপে কেঁপে ওঠে। সে ফিসফিস করে, গলায় কাঁপুনি। ভাইয়া, আপনি থামুন। জায়ান থামে না। বরং তার আঙুল উঠে যায় নিজের শার্টের দিকে। সে একটার পর একটা বোতাম খুলতে থাকে, একটা, দুটো। চোখে ভয়ঙ্কর এক স্থিরতা। লিয়ানা আর পেছাতে পারে না। পিঠ থেকে যায় দেয়ালে। তার নিঃশ্বাস কাঁপে। হৃদস্পন্দন যেন পাঁজর ভেঙে বাইরে বেরিয়ে আসতে চায়। জায়ান ঠিক সামনে এসে দাঁড়ায়। তার দুই হাত দেয়ালের উপরে এসে থেকে, লিয়ানার দুই পাশে। সে এখন পুরোপুরি তাকে ঘিরে রেখেছে। কোনো রাস্তা নেই, কোনো পালানোর পথ নেই। জায়ানের নিঃশ্বাস ছুঁয়ে যাচ্ছে লিয়ানার গাল। জায়ান ঠিক তার সামনে, দু হাত দিয়ে দেয়াল চেপে ধরে রেখেছে। তার চোখে ভয়ানক নীরব আগুন, অবদমিত কিছু যেন ফুটে উঠতে চাইছে। লিয়ানার পিঠটা তখন থেকে আছে ঠান্ডা দেয়ালের সঙ্গে, আর সামনেটা ঘিরে রেখেছে জায়ানের লম্বা শরীর। তার দুই হাত দেয়ালে, লিয়ানার মুখের দুপাশে গেঁথে আছে যেন পালানোর সব রাস্তা বন্ধ করে দিয়েছে। লিয়ানা থরথর করে কাঁপছিল, নিঃশ্বাস গলার কাছে আটকে যাচ্ছিল বারবার। ভয়ে গিলে ফেলল জোরে একটা ঢোক। কিন্তু তার চোখ যখন একটু করে ওপরে উঠল, সরাসরি চোখে চোখ পড়ল জায়ানার। এক মুহূর্তেই যেন নিঃশ্বাস বন্ধ হয়ে গেল।
তার শার্টের খোলা বোতামের ফাঁক দিয়ে দেখা যাচ্ছে হালকা ঘামে ভেজা শক্ত বুকের রেখা। একটা নিঃশব্দ টান টের পেল লিয়ানা। ভয় পাচ্ছে সত্যি, কিন্তু কোথাও যেন সেই ভয়ের ফাঁকে লুকিয়ে আছে এক ধরনের টান, যা সে নিজেই বুঝে উঠতে পারছে না। তার চোখ দুটো নিজের অজান্তেই সরে গেল জায়ানের ঘাট থেকে বুকের দিকে, তাকে যেন জড়িয়ে ধরেছে কোনো অদৃশ্য চুম্বক। লজ্জায় চোখ নামিয়ে ফেলল সঙ্গে সঙ্গে। নিঃশ্বাস ভারী হয়ে এল, গলাটা শুকিয়ে গেল, তবু বুকের ভেতর ধুকপুকানি থামছে না। তখনই জায়ান গা ঘেঁষে ফিসফিস করে বলে, পার্টিতে ওই ছেলেটার সঙ্গে দাঁড়িয়ে হেসে হেসে কি বলছিলি বলতো? আমিও শুনি। জোক নাকি ফ্লার্ট করছিলি? পছন্দ করিস ওই মাস্টারকে? লিয়ানার চোখ ছলছল করে ওঠে, কিন্তু মুখে দৃঢ়তা। আমি কার সঙ্গে কথা বলবো সেটা আপনি ঠিক করে দিবেন নাকি? সামান্য একটা ব্যাপারকে এত বড় করছেন কেন? আজব তো, কি মহামুশকিলে পড়লাম রে বাপ রে বাপ। লিয়ানার এমন কথা শুনে জায়ান এর চোখ লাল হয়ে ওঠে। এক পলক লিয়ানার দিকে তাকিয়ে সে হঠাৎ হাতটা দেয়াল থেকে সরিয়ে নেয়। এক ধাক্কায় সে পেছিয়ে গিয়ে দরজার দিকে ইশারা করে, বের হ এখনই। লিয়ানা অবাক, তবু গলা শক্ত করে বলে, বের হব মানে? আমি কি নিজের ইচ্ছায় এসেছি আপনার রুমে, নাকি আপনি জোর করে এনেছেন? আপনার রুমে আসার জন্য কি আমি মরে যাই নাকি? জায়ান আর সহ্য করতে পারে না। সে গর্জে ওঠে, গেট আউট। তার গলায় এমন কিছু ছিল, ভাঙা, দহনজ্বালা, আর এক অদ্ভুত আতঙ্ক। লিয়ানা চুপচাপ কিছুক্ষণ তাকিয়ে থাকে তার চোখে। তার চোখও জলজল করছে। আঘাত, অপমান আর মনের গভীরে জমে থাকা সেই এক ভয়, যে ভয়টা জায়ানের কাছে আসতে দেয় না। কয়েক মুহূর্ত নিঃশব্দে তাকিয়ে থেকে সে ধীরে ধীরে পেছনে ফিরে দরজার দিকে হাঁটতে থাকে। জায়ান তাকে থামায় না। কিন্তু দরজা বন্ধ হওয়ার মুহূর্তে জায়ান নিজের গলা চেপে ধরে দেয়ালে জোরে খুশি দিতে থাকে। লিয়ানা দরজার ঝাপটা দিয়ে চলে যাওয়ার সঙ্গে সঙ্গে ঘরটা যেন স্তব্ধ হয়ে গেল। জায়ান খান মুহূর্তখানেক স্থির দাঁড়িয়ে রইল, গলার শিরাগুলো ফেটে বেরোতে চাইছে যেন। তার চোখের পাতা কাঁপল না, কিন্তু নিঃশ্বাসটা ভারী হয়ে উঠল। সে ধীরে ধীরে এগিয়ে গেল নিজের রুমের এক কোণে রাখা পুরনো গিটারটার দিকে। গিটারটা হাতে নিয়ে সে পেছনের সোফায় গিয়ে বসে পড়ল। গলার দুটো বোতাম খোলা, ঘাড়টা পেছনে হেলে আছে। তার দুটো হাত ছড়িয়ে পড়েছে সোফার দুই দিকে, যেন সে নিজেকেই শূন্যতার সামনে তুলে ধরেছে। একটা সিগারেট ঠোঁটে নিয়ে ধীরে ধীরে আগুন ধরালো সে। টান দিল এক নিঃশ্বাসে, চোখ বন্ধ। ঘরটা ধোয়ার মতো নিঃশব্দ। তারপর হঠাৎই গিটারের তারগুলোতে আঙুল বুলিয়ে খুব আস্তে, যেন এক মন ভাঙার সুরে জায়ান গুনগুন করে উঠল, যা চাওয়ার চেয়ে নে, যা পাওয়ার নিয়ে নে, যা হওয়ার হয়ে নে আজকে। এই দিন বেসামাল, তোর ষষ্ঠী নাজেহাল। দেখে কষ্ট হলো কাল ছড়টাকে। ও, তাই তো প্রেমের গান লিখেছি, আর তাতে তোর নাম লিখেছি। মাঝরাতে বদনাম হয়েছে মন, যেই না চোখের ইচ্ছে হলো, তোর পাড়াতেই থাকতে গেল। ডাক নামে তোর ডাকতে গেল মন, কি করি এমন অসুখে, জমেছে মরণ এই বুকে। তার কণ্ঠ এক ধরনের বেদনায় ভারী, যেন এই গানের মধ্যে লুকিয়ে আছে কোনো অভিমান। সে থেমে যায়। সে আরেক টান দেয় সিগারেটে। অন্ধকারে তার চোখজোড়া যেন আরো ধূসর হয়ে ওঠে। তারপর গিটারটা কোলের ওপর রাখে, নিচু স্বরে ফিসফিস করে বলে, আমি তোকে খুঁজিনি, বরং চলেই তো গিয়েছিলাম, সব ছেড়ে দূর অজানা দেশে। কিন্তু তুই নিজেই বারবার এসে দাঁড়িয়েছিস আমার নিঃশব্দের রচিত ভাগ্যের দোরগোড়ায়। এবার দরজা খোলা আছে, ভিতরে আসবি কিনা সেটা তোর ইচ্ছা, কিন্তু বের হওয়ার পথটা আমি বন্ধ করে দিয়েছি। জায়ান ধীরে গম্ভীর সুরে বলে, এত বছর ভেবেছি তুই একটা বাচ্চা মেয়ে, ভয় পায়, পালায়, ভুল বোঝে। কিন্তু এখন দেখি তুই তো খেলোয়াড়, আমার মন নিয়েই খেলতে চাস। হাতে থাকা সিগারেট এক টানে টেনে ধোয়া ছেড়ে দেয় বাতাসে। আমি তোকে ধরবো না, জোর করব না, আমি কিছুই করব না, তুই নিজে থেকেই আসবি, নিজের ইচ্ছায়, নিজের পায়ে আমার কাছে। আর সেদিন আমি শুধু দেখব কতদিন পালাতে পারিস আমার থেকে। জায়ান খানের মন নিয়ে খেলার মতো ব্যবহার করতে পারবি না, বুঝলি? আর অপরদিকে লিয়ানা সেই যে নিজের রুমে ঢুকে দরজাটা বন্ধ করে গায়ের ওপর পড়ে থাকা ওড়নাটা ছুঁড়ে দিল বিছানার ওপর। আর গভীর ভাবনায় মগ্ন হয়ে পড়ে আছে, শ্বাসটা এখনো ঠিকঠাক হচ্ছিল না। ঘটনাটা এত তাড়াতাড়ি ঘটল যে বুঝে উঠার আগেই যেন একটা ঝড় বয়ে গেল শরীরের ওপর দিয়ে। তারপর উঠেই আয়নার সামনে দাঁড়ালো, নিজের চোখের দিকে তাকালো। চোখ দুটো লাল হয়ে গেছে অজানা আবেগে, মুখে লজ্জার ছায়া আর নিঃশব্দ ধুকপুকানি। সে নিজের মাথা ঝাঁকে সবকিছু উড়িয়ে দিতে চাইল, যেন কিছুই হয়নি। তারপর ধীরে ধীরে বাথরুমে ঢুকে ফ্রেশ হয়ে এল।
চুলটা তোয়ালে দিয়ে মুছতে মুছতেই ফোনটা হাতে নিল। মেরিন বেবি কলিং। লিয়ানা ফোন ধরল। ওপাশ থেকে মেরিন হাসতে হাসতে বলে, আরে হো লিও জান, তোকে নিয়ে যা গসি শুরু হয়েছে। বলেই দিচ্ছি, পার্টিতে যে হ্যান্ডসাম বসো টাইপের ছেলেটা তোকে হালকা চেক দিল, সবাই বলতেছে তোর সাথে নাকি ওনার চক্কর চলে। লিয়ানা চোখ বড় বড় করে বলল, তুই তো সব জানিস, কিছু বলিসনি। যে ওই দামড়ার রাগী লোকটা আমার কাজিন হয়, জায়ান ভাইয়া। কি হো হো হো, জায়ান খান, ফ্রান্স থাকতেন যিনি, চলে এসেছেন। বললি না কেন? বললে কি নিয়ে নিতাম নাকি তোর কাছ থেকে? যাই বলিস তোর ভাই কিন্তু সেই একটা চিত। চুপ, একদম চুপ, তোর ওই লুচ্ছা চোখে একদম এই নজর দিবি না, তা না হলে চোখ তুলে মার্বেল বসিয়ে দিব। আর হ্যাঁ, আমিও জানতাম না উনি যে আজকেই আসবেন, সত্যি। মেরিন একটু দুষ্টু হেসে বলল, আরে হো, বাহ হ হ, কি চলে হুমম, আর ও ফিলিং জেলাস বেবি। রুহানের সাথে কথা বলায় জায়ান খান যা খ্যাপে ছিল, মনেই হচ্ছিল যেন তুই উনার বউ। আর এখন তোর শরীরেও জ্বালা পোড়া লেগে যাচ্ছে। সামথিং সামথিং। নাথিং নাথিং। চুপ, তুই থামো, এমন কিছুই না। ফালতু বকিস না তো। হ্যাঁ হ্যাঁ, আমি তো কচি খোকা কিছু বুঝি না। লিয়ানা বিছানার ওপরে পেছনে হয়ে শুয়ে পড়ল, মাথায় তোয়ালে, ফোনখানে। তোরে আমি একদিন মেরে ফেলবো, মেরিন। আর কিছু বলবি না। তবে জায়ান ভাইকে দেখলেই আমার কি মনে হয় জানিস, বিপদ শুধু ছায়া না, ফুল এইচডিতেও আছে। বলেই হু হু করে হেসে উঠে লিয়ানা। মেরিন একটু চুপ করে থেকে বলল, তুই সাবধানে থাকিস, বিপদ এখন তোর আশেপাশে সারাদিন। তারপর মেরিন ও হেসে ফেলল, আবার দেখিস বিপদেরই প্রেমে পড়ে যাস না। ঘড়ির কাঁটা তখন অনেক দূর এগিয়ে গেছে। মেরিনের সঙ্গে গল্প করতে করতে কখন যে রাত গড়িয়ে গেছে টেরই পায়নি লিয়ানা। হাসতে হাসতে ক্লান্ত হয়ে সে একসময় চোখ বন্ধ করে ফেলেছিল। ফোনটা তখনও কানে লেগেছিল, স্ক্রিনে নিঃশব্দে ভেসেছিল, কল এন্ডেড, রাত 2:43। রাতটা নিস্তব্ধ। সকাল সকাল খান বাড়ির প্রতিটি কোণ যেন আলো আর ব্যস্ততায় জেগে উঠেছে। ঢাকার অভিজাত এলাকায় অবস্থিত ডুপ্লেক্স খান বাড়ির নামই বলে দেয়, এখানে রুচি, ঐতিহ্য আর ক্ষমতার ছাপ মিশে আছে প্রতিটি ইট পাথরে। বাইরে থেকে দেখতে সাদা আর মাটির রঙের এক মিশ্র রঙের ধাঁচে বানানো, যেখানে কার্ভড ব্যালকনি, আর ভিতরে ঢুকলেই বিশাল ড্রয়িং রুমের মেঝেতে ইতালিয়ান মার্বেল, আর সিলিং থেকে ঝুলে থাকা ঝাড়বাতি। দেয়ালে চোখে পড়ে জয়নালের আঁকা পুরনো পেইন্টিং, আর লম্বা সিঁড়ি ঘুরে ওপরে উঠলে দেখা মেলে পরিবারের সদস্যদের ব্যক্তিগত রুম। এই সকালটা একটু বেশি প্রাণবন্ত। টিং 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 টিং। গোলাপি কভার দেওয়া গোল ঘড়িটা একটানা চিৎকার করে চলেছে। আরে গাধা ঘড়ি, একটু চুপ করবি? ঘড়িটাকে তো একদিন গুলি করে মারব। সকাল সকাল কানের 12টা বাজিয়ে দেয়। মন চায় লাথি মেরে উড়িয়ে দিতে। লিয়ানার কণ্ঠে ভরপুর বিরক্তি, যেন ঘড়ির তীব্র অ্যালার্মে তার স্বপ্নভঙ্গ হয়েছে। চোখ খুলেই রাগে মুখটা ফুলিয়ে ফেলে সে। মেজাজ খারাপ করে ঘুম ভাঙে লিয়ানার। গলা ভেঙে যায়, মুখে চুল এলোমেলো, চোখ হাত বোঝা। ঘড়ির উপর রাগ ঝাড়তে ঝাড়তে পাজামার গোড়া টেনে হেঁচড়ে বিছানা ছাড়ে। হায় খোদা, আজ তো আমার টেস্ট এক্সাম। আম্মু। আব্বুর বউটাকে কাজের সময় পায় না। বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে মুখ ধুয়ে, ব্যাগ গুছিয়ে, জামা খুঁজে, সব কিছুতেই হুলস্থুল। তারপর রেডি হয়ে নিচে নামতেই দেখে সবাই ব্যস্ত। টেবিলে ব্রেকফাস্ট চলছে, পরোটা, ডিম, ফলমূল, আর সবার হাতে সোনালি মোরকের চকোলেটের বাক্স। আরিশা, মাইশা আর রিহান, তিনজনেই বসার ঘরে বসে জায়ান ভাইয়া বিদেশ থেকে আনা গিফট নিয়ে খুশিতে আত্মহারা। আরিশা একটা সোনালি রঙের গিফট বক্স খুলে খুশিতে বলে উঠল, মাই গড, ভাইয়া আমার জন্য ডিউ লিপ বাম এনেছে। রিহান হাতে ঘুরিয়ে ঘুরিয়ে নতুন পিএসপিটা দেখে বলল, ভাবতেই পারছি না জায়ান ভাই আমার জন্য পিএস আনছে। এইবার আমার ফ্রেন্ডরা তো জেলাস হবেই হবে। মাইশা আবার চকলেটের বক্স নিয়ে লাফাচ্ছে, আর বলছে, বেলজিয়াম আর ট্রাফেল। খাইলে দেখিস স্বর্গে চলে যাবি। সেই স্বাদ মধু মধু। এমন আনন্দের মাঝেই নিচে হেলো লিয়ানা। হাতে ফোন। সবার চোখ তখন তার দিকে। আরিশা চোখ কুচকে বলল, লিও আপু, তোর জন্য কি আনছে ভাই, দেখি তো। লিয়ানা ভুরু কুচকে ভেঙচি কেটে বলল, হ্যাঁ, আমার জন্য একটা দারুণ জিনিস এনেছে, থাপ্পড়। আয় এদিকে তোকে একটা মেরে দেখিয়ে দিচ্ছি কেমন। তার কথা শেষ হতেই হাসিতে ফেটে পড়ল সকলে। এমন রসিকতা করতেই ওস্তাদ লিয়ানা। সে যতই ভয় পাক জায়ানের নাম শুনে, মুখের উপর কথা বলায় সে কখনো পিছু হাঁটে না। খানিক পরেই সিঁড়ি দিয়ে নিচে নামলেন জায়ান খান। ধীর পায়ে, চোখে ঘুমঘুম ভাব। তার পায়ের নিচে মোটা কার্পেট, হাঁটার কোনো শব্দ নেই। নীল ধূসর পোলো শার্ট, কালো ট্রাউজার,
টেবিলে বসে সে এক দৃষ্টিতে চারপাশ দেখে নিল। সকলে নিজের আনন্দে মেতে থাকলেও সে যেন কারো কথায় বিশেষ পাত্তা দিল না। সকালের রুটিন মাফিক খাবার, অমলেট, বাটার টোস্ট, ফ্রেশ জুস তার সামনে রাখা হলো। অন্যদিকে লিয়ানা হাতে রুটি মেখে ফোনে চোখ রাখল। হঠাৎ চেঁচিয়ে উঠল, উফ, আজকে একটা পার্সেল আসার কথা আমার। কোথায় গেল ওটা? আরিশা জানতে চাইল, কি পার্সেল আপু? লিয়ানা বলল, ফেরি লাইট অর্ডার করেছিলাম রুমে লাগাবো বলে। অনলাইন পেজটা খুব সুন্দর ছিল, আজকেই আসার কথা। তখন হঠাৎ লিয়ানার ফোনে একটি নোটিফিকেশন এলো। চোখে তাকিয়েই কপাল চাপড়াল লিয়ানা। মাই গড, ওই পেজটা নাকি আনঅ্যাভেলেবল হয়ে গেছে। মানে আমি তো টাকা আগেই দিয়েছিলাম। হায় রে কপাল পোড়া। সে একটানা চেষ্টা করতে লাগলো কল করতে, কিন্তু সব নম্বরে শুধুই নাম্বার ইউ হ্যাভ ডিয়ালড ইজ কারেন্টলি সুইচেড অফ। এই চিটারগুলো বদমাশের দল আমার টাকা মেরে দিল, এক সাজে বলে লিয়ানা কেঁদে ফেলল। লিয়ানার মা রুকসানা খান রাগে ফুঁসে উঠলেন, তোকে না বলি এসব পেজে অর্ডার দিবি না। ভালো হয়েছে একদম। কিন্তু এই সবার মাঝেই জায়ান খান ছিল নিঃশব্দ, নিরুত্তর। যেন এই ছোটখাটো ঝগড়াঝাটি, হাসি কান্না কিছুই তাকে স্পর্শ করছিল না। সে নিজের কফির কাপটা তুলে এক ঢোক খেয়ে চেয়ার থেকে উঠে দাঁড়ালো। বাড়ির প্রধান ফটক পেরিয়ে যাচ্ছিল। গাড়ির চাবি ঘুরিয়ে হাতে নিতে না নিতেই পেছনে থেকে তার মা নাফিসা খান ডাক দিলেন, জায়ান বাবা, একটুখানি দাঁড়াতো। লিয়ানাকে কলেজে পৌঁছে দিয়ে আয় বাবা, এমনিতেই লেট করে ফেললো মেয়েটা। জায়ান মৃদু দাঁড়ালো, একবার পেছনে ফিরল, চোখে মুখে নির্লিপ্ততা। বাড়িতে আরো অনেক গাড়ি আছে, ওকে বলো যেমনটা এতদিন যেত আজও সেভাবেই যেতে। একটু দূরে থাকা লিয়ানা সেটা স্পষ্ট শুনে ফেলে। তার বুকের ভেতরটা যেন মুহূর্তেই কেঁপে উঠে। অভিমান গিলে ফেলে সে মাটির দিকে তাকিয়ে একটানা বলে উঠল, বড় আম্মু, আপনার ছেলেকে লাগবে না আমাকে কলেজে পৌঁছাতে। আমি নিজেই চলে যেতে পারবো। ফরিদ চাচাকে বলবো, উনি ড্রপ করে দেবেন। তাতে কারো দয়া লাগবে না। যত সব আজাইরা দম। তার চোখে তখন একরাশ অভিমান, কণ্ঠটা ভেতর থেকে হালকা কেঁপে উঠছিল, কিন্তু সে নিজেকে শক্ত রাখল। জায়ান পেছনে থেকে শুনে ফেলে সবটা। তার পা থমকে যায় এক মুহূর্তের জন্য। দাঁড়িয়ে থাকে একদম স্থির হয়ে। তার চোখ দুটো রাগে টকটকে লাল হয়ে ওঠে, যেন আগুন ছড়ায়। তবে সে কোনো কিছু না বলেই গাড়িতে উঠে পড়ে। দরজার শব্দটা একটু বেশি জোরেই বন্ধ হয়, যেন অভিমানটা সেও ঠিক গোপন রাখতে পারছে না। গাড়ির ইঞ্জিনের গর্জনে খানিকটা ধাক্কা খায় সকালের নিস্তব্ধতা। লিয়ানা দাঁড়িয়ে থাকে, ঠোঁট কামড়ে ধরে। তার বুকের ভেতরটা মোচড় দিয়ে ওঠে। নাফিসা খান চুপ করে থাকে, কিছু বলতে গিয়েও থেমে যান। মুহূর্তটা ভারী হয়ে ওঠে। ফরিদ চাচা এক এক করে গাড়িগুলো বের করে আনছেন। রিহান হাফ হাতা শার্ট গায়ে দিয়ে বেরিয়ে আসছে, হাতে ব্যাগ। পেছনে পেছনে বেরিয়ে এলো মাইশা, এক হাতে চুল বেঁধে, অন্য হাতে ব্যাগ। আরিশা সিঁড়ি বেয়ে নেমে এল, স্কুল ইউনিফর্মে, চোখে রিমলেস চশমা। আর সবাই ধীরে ধীরে বেরিয়ে যায়। কেউই জানে না লিয়ানার ভেতরে আজ কি ঝড় বইছে। জায়ানের সামনে নিজেকে ছোট মনে হওয়ার তীব্র যন্ত্রণাটা যেন প্রতিটা নিঃশ্বাসে পোড়াচ্ছে তাকে। ফরিদ চাচা এসে গাড়ির দরজা খুলে দেন। চলেন, মুচকি হেসে বলেন তিনি। লিয়ানা একটাও কথা না বলে উঠে বসে গাড়ি ছাড়ে। তারপর কলেজে যেতেই দেখল প্রবেশদ্বারে ভিড়। লিয়ানা গাড়ি থেকে নেমে নিজের ব্যাগটা সামলে নেয়। সূর্যের আলো পড়ে তার চুলে একটা সোনালি ছায়া ফেলেছে। বাদামি চোখ, আর মুখে কোনো স্বাদ নেই, তবু তাকে আলাদা করে চিনে নেওয়া যায় ভিড়ের ভেতরেও। তারপর লিয়ানা হরুম বের করেই চলে গেল এক্সাম দিতে। 3 ঘন্টা পর এক্সাম হলো থেকে বের হতেই হঠাৎ পেছনে থেকে জনে এসে ওকে জড়িয়ে ধরল, রিমা আর মেরিন। হায় রে তোরে খুঁজতেছি, কই ছিলি এত লেট? বাসা থেকে বের হতে মন চায় না তাই না শোনা, নিজের কাজিনের প্রেমে পড়ে গেছিস নাকি? মেরিন টিচ করে বলল। লিয়ানা চোখ গোল করে বলল, কি বলিস এসব? ওই আর্কিওপটেরিক্সের প্রেমে কোনো সুস্থ মানুষ পড়বে নাকি? কি আর্কিওপটেরিক্স আবার কি? গুগল করে দেখে নিস, তাইলে বুঝবি, একদম খাপে খাপ ময়নার বাপ। বলেই লিয়ানা মুখ বাঁকালো। রিমা চোখ টিপে বলল, তোর ওই জ্বালাময়ী ভাইয়া দেশে ফিরছে, আমার সন্দেহ বাড়তাছে। লিয়ানা একটুও রাগ না করে ঠোঁট বাঁকিয়ে বলল, আরে ধুর, তুই চিনিস না তো ওরে, অমন একখান রোবট টাইপ মানুষ। আমি কোনো ছেলের সাথে একটু কথা বললে ওনার বাড়ির মানসম্মান চলে যাবে, এই জন্যই এমন করছেন, আর কিছুই না। মেরিন হেসে বলল, তাই নাকি? ভাইয়ার আত্মসম্মানের ওপর আঘাত। মানে এখন থেকে তোর আশেপাশে কোনো ছেলে থাকলে তুই বিপদে, কলেজ তো পুরাই নিষিদ্ধ হয়ে যাবে। তোরা চুপ কর তো, অনেক হয়েছে, ভালো লাগছে না, বাড়ি যেতে হবে।
বলেই গাড়িতে উঠে পড়ে লিয়ানা। বাড়ির গেট খুলে ঢুকলো ও। গেটম্যান সালাম দিল। লিয়ানা মাথা নেড়ে এগিয়ে গেল। বাড়িতে ঢুকেই সিঁড়ি দিয়ে উপরের দিকে উঠতে উঠতেই হঠাৎ খেয়াল করলো ঘরটা আজ একটু অদ্ভুত লাগছে। নিঃশব্দ, যেন সবাই কোথাও গা ঢাকা দিয়েছে। পায়ের শব্দটাই শুধু কানে আসছে। ঘরের সামনে এসে দরজাটা ধীরে ধীরে খুলে ভিতরে ঢুকলো লিয়ানা। ঘরে ঢুকতেই আচমকা থমকে দাঁড়িয়ে গেল। সকাল তখনও বাইরে, রোদের আলো ছড়িয়ে আছে বারান্দা জুড়ে, কিন্তু ঘরের ভিতরটা পুরোপুরি অন্ধকার। সব জানালা ভারী পর্দায় ঢাকা, এমনকি বাতিগুলোও নিভানো। এমন একটা সাথে নীরবতা যেন বুকের মধ্যে নামিয়ে আনে কেমন অজানা এক কাঁপুনি। লিয়ানা ধীরে ধীরে দেয়ালের দিকে এগিয়ে গিয়ে হাত বাড়িয়ে সুইচ চাপল। ঠিক সুইচ অন হতেই ফুটে উঠল অসংখ্য ছোট ছোট আলো। এক ঝলকে জ্বলে উঠল শত শত ফেয়ারি লাইট। এক একটা বাতির আলো যেন জাদুর মতো ঘরটাকে এক নতুন রূপে রাঙিয়ে দিল। বিছানার চারপাশে, আয়নার ফ্রেমে, জানালার কিনারায়, বইয়ের তাকের গায়ে মৃদু আলোয় সেজে উঠেছে লিয়ানা রঘর। লিয়ানা থমকে দাঁড়িয়ে গেল, চোখ বড় হয়ে গেল বিস্ময়ে। এই যে দুপুর বেলা, এই যে রোদ পোহানো মুহূর্ত, তার মাঝেও এমন রূপকথার মতো সাজানো একটা রুম। সে একটু ধীরে হাঁটল ঘরের মধ্যে, যেন স্বপ্নের মধ্যে হাঁটছে। তার চোখে জল এসে গেল, চোখ বড় হয়ে গেল বিস্ময়ে। ওর নিঃশব্দ ঠোঁটে ফুটে উঠল এক অনিচ্ছাকৃত হাসি। এগুলো কে করলো? বিছানার ওপর একটা ছোট বক্স রাখা, তার ওপরে একটা কার্ড, জাস্ট বিসিএইচ ইউর স্মাইল ডিজার্ভেস ইট। আর নিচে ছোট করে নাম লেখা, জেড। লিয়ানা থমকে গেল, বুকের ভিতর ধক করে কেঁপে উঠল কিছু একটা। জয়েদ মানে? হাতের মধ্যে কার্ডটা ধরে ও কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল। বুঝেও না বোঝার ভান করল সে। ঠোঁট কামড়ে মুখ ফিরিয়ে রাখল, হয়তো হৃদয়ের ভেতর কোনো আলো নীরবে জ্বলে উঠেছে। তারপর ধীরে ধীরে শাওয়ার নিয়ে ফ্রেশ হয়ে এল। চুল থেকে জল পড়তে পড়তে ঘরে ঢুকেই সে আর নিজেকে সামলাতে পারল না। বিছানায় এলিয়ে পড়তেই শরীরটা যেন নিঃশেষ হয়ে এলো। ঘুম চোখে হানা দিতেই ভাবল, কে এত যত্ন করে সাজিয়ে গেল ঘরটা? কেনই বা এত কিছু করলো কেউ? কিন্তু ক্লান্তি শরীরের সমস্ত প্রশ্নকে ঢেকে দিল। ক্ষুধার কথা মনেও থাকল না। দুপুরের খাবার না খেয়েই ঘুমের রাজ্যে হারিয়ে গেল লিয়ানা। লিয়ানা অজান্তেই ঘুমের জালে হারিয়ে গিয়েছিল। কতটা সময় কেটে গেছে কিছুই বুঝতে পারেনি সে। সন্ধ্যায় ঘুম থেকে উঠেই নিচে গিয়ে চাউমিন খেয়ে উঠে পড়ল সিঁড়ি ধরে উপরে, আর নিজের রুমের দরজা ধীরে ধীরে খুলে জানালার পাশে চলে এল। বাইরে তাকিয়ে রইল, যেন কোথাও জায়ানের কোন ছায়া খুঁজছে। লিয়ানা বুকের মাঝে অজানা এক টান অনুভব করে পড়ার জন্য বসল। সামনের দিনটা তার বড় একটা পরীক্ষা, তাই মন যেন চায় ভালো করে প্রস্তুত হওয়া। কিন্তু যতই বইয়ের পাতা ফেলে, মন ততই হারিয়ে যায় জায়ান ভাইয়ের কথা ভেবে। চোখের সামনে বারবার ওর কঠোর মুখ ভেসে ওঠে, সেসব কথা সে অস্পষ্ট মনে হয় আজও যেন কানে কানে ফিসফিস করছে। ঘড়ির কাঁটা এগোতে থাকে, কিন্তু লিয়ানার মন পড়ার পেছনে আর নেই। মনটা ওর অনেক দূরে, যেখানে জায়ানের রুম, সেই নিরিবিলি একাকী ঘরটি অবিকল একটা মায়াময় বৃত্তের মতো ঘিরে রেখেছে ওকে। রাত যখন গভীরতম, তখনও ঘুম তাকে ছুতে চায় না। চোখ খুলেই সে ভাবতে থাকে, এত রাতে যাওয়া ঠিক হবে নাকি যাব। অবশেষে অস্থির হৃদয় নিয়ন্ত্রণ হারিয়ে ঘুমের অবহেলায় সে উঠে পড়ে। লিয়ানা দাঁড়িয়ে আছে জায়ান ভাইয়ের রুমের দরজার সামনে। হাত বাড়িয়ে প্রায় স্পর্শ করবে দরজার, কিন্তু ফিরে আসে। মাথার ভেতরে প্রশ্নগুলো চাপিয়ে পড়ে, যদি সে বিরক্ত হয়, যদি দরজা না খুলে, যদি। কিন্তু কোনো ভাবনা ওর হৃৎপিণ্ড থামাতে পারে না। সে সেখানে দাঁড়িয়ে থাকে। রাত প্রায় 12টা বাজতে চলল, এবং এক মুহূর্তের জন্য লিয়ানা অস্থির হাতে জায়ানের রুমের দরজায় ধীরে ধীরে হাত রাখল। একটু সাহস জোগাতে দরজায় কয়েকবার নড়াচড়া করল, দরজা খুলে গেল। সে হঠাৎ একটু থেমে গেল। দরজাটা খানিকটা খুলে গিয়েছিল, ভিতর থেকে হালকা আলো এসে পড়ছে। এক প্রকার গুটি গুটি পায়ে ভিতরে ঢুকল লিয়ানা। ঠিক তখনই চোখ পড়ল জায়ানের উপর। ওর শরীর ভেজা, স্নানের পরের অবস্থা, শুধু একটা ট্রাউজার পরা, আর কিছু পরা নেই। চুলগুলো ভেজা ভেজা, কপালের উপর পড়ে আছে যা থেকে টপ টপ করে জল গড়িয়ে পড়ছিল। আর টাওয়াল হাতে ধরে সেগুলো মুছছিল। লিয়ানা হিম হয়ে গেল, হঠাৎ ওর ঠোঁট অল্পটা ফাঁকা, জায়ানের ঝরঝরে সিক্স প্যাক উকি দিচ্ছে টাওয়েলের আড়ালে। লিয়ানা হঠাৎ তার মেধহীন, কাটা ছাড়ানো শরীর দেখে লজ্জায় লাল হয়ে গেল। হাত তুলে মুখ ঢেকে নিল, যেন কিছু না দেখতে পায়। কিন্তু তার মধ্যে একটা দুষ্টু জিগিরও কাজ করছিল। আঙুলের ফাঁকে চোখ মেলে তাকিয়ে থাকতে থাকল। দেখার ইচ্ছে হলে এমনি দেখতে পারিস, নাটক করার দরকার নেই, জায়ান ভেজা চুল মুছতে মুছতে বলল।
লজ্জায় লিয়ানা পেছনে হয়ে ফিসফিস করে, আরে আপনি একটু দ্রুত কিছু পরেন প্লিজ। এত রাতে কেউ গোসল করে নাকি? জায়ান মুখ বাঁকিয়ে বলে, কেন, এত রাতে গোসল করা পাপ নাকি? যদি একটা বউ থাকতো তাহলে তো সকালেই গোসল করতাম। একটু থেমে, একটা কাজ কর, আজ রাতটা আমার রুমেই থেকে যা, কাল সকালে একসাথে ফরজ গোসল করব। কি বলিস? জায়ানের কথা শুনে লিয়ানার গাল লাল হয়ে গেল, কান দুটো যেন আগুনে পুড়ে উঠল। ফিসফিস করে বলল, ছি, অসভ্য লোক, নিজের বোনকে কি কথা বলছেন? জায়ান গম্ভীরভাবে উত্তর দিল, এই বেয়াদব মেয়ে তোর মা আর আমার মা কি এক? যেহেতু এক না, তুই আমার বোন না। আর আমি অসভ্য হলে তুই এত রাতে কি করিস একটা পুরুষের রুমে? তাও আবার নক না করেই ঢুকে পড়েছিস। তার বেলা কিছু না, খালি আমি বললেই দোষ। বাহ, কি সুন্দর তোর লীলা খেলা। জায়ানের কথা শুনে লিয়ানা বলে উঠল, ধুর, এখানে আসাই ভুল হলো, আমি চলে যাই। জায়ান পিছন থেকে দ্রুত এসে ওর হাত শক্ত করে ধরে বলল, কিসের জন্য এলি? নাটক করিস না, মুখ খুল। তারপর কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, এত রাতে একটা অবিবাহিত পুরুষের রুমে আসতে বুক কাঁপল না। এখন যদি আমি কিছু করে ফেলি এর দায়ে কে নিবে? বল। জায়ানের কথাগুলো যেন লিয়ানার পুরো শরীর বরফের মতো জমিয়ে দিল, মুখ দিয়ে কিছু বেরো হচ্ছে না বেচারির, গলা শুকিয়ে এলো। দে দেখুন ভাইয়া প্লিজ ছেড়ে দিন, হাতে লাগছে আমার, ব্যথা পাচ্ছি তো। হাত ছেড়েই জায়ান ধীরে ধীরে পেছনের ড্রয়ার থেকে ছোট্ট একটা বক্স বের করলো। কালো মখমলে মোড়ানো বাক্সটা খুলতেই লিয়ানার চোখ পড়ল দুটা পেন্ডেন্ট, যার এক পাশে ছোট্ট রুবি বা লাল পাথরের হৃদয়, আরেক পাশে একটি ক্ষুদ্র তলোয়ার, ফ্রান্স থেকে বানিয়ে আনা। নাম পয়রে মা প্রিমিয়ার হার্ট পেন্ডেন্ট বা হার্ট এবং সোয়ার্ড। জায়ান হাত বাড়িয়ে নিজেই লিয়ানার গলায় রেড হার্টের টা পরিয়ে দিয়ে নিজে তলোয়ারের টা পরে নেয়। হার্টের পিছনে খোদাই করে লিখা, মন কয়ুর মন আর্ম, আমার হৃদয়, আমার অস্ত্র। সকালের আলোটা জানালার পর্দা গলে ঘরের ভেতর ঢুকে পড়েছে। লিয়ানা দাঁড়িয়ে আছে আয়নার সামনে চুপচাপ, অথচ চোখে মুখে একরকম ভাঙাচোরা ছায়া। সাদা কামিজের ওপর খোলা চুলগুলো এলোমেলো হয়ে পড়ে আছে কোমর পর্যন্ত, ঠিক যেমন এলোমেলো আজ তার ভেতরের কথাগুলো। তার ডান হাতের তালুর উপর রাখা ছোট্ট সি পেন্ডেন্টটা ঘুম ভাঙার পর থেকেই যেটা গলায় ঝুলে আছে। সে চুপচাপ তাকিয়ে থাকে ওটার দিকে। মুহূর্তে যেন সব থেমে যায়। হঠাৎ মনে পড়ে যায় আগের রাতের সেই মুহূর্তটা। সে যখন অবাক হয়ে তাকিয়ে ছিল জায়ানের দিকে, আর জায়ান ঠান্ডা অথচ দৃঢ় হাতে পেন্ডেন্টটা তুলে এনে তার গলায় পরিয়ে দিয়েছে। সেই চোখের চাহনি, সেই হাতের স্পর্শ, সেই অনুবাহীন স্পর্ধা সব মিলিয়ে যেন এক অদ্ভুত অনুভব ছুঁয়ে গিয়েছিল তাকে। অথচ সে কিছুই বলতে পারেনি, বাধা দিতে পারেনি, এমনকি চোখ পর্যন্ত ফিরিয়ে নিতে পারেনি। আর তারপর চোখে জল এসে যায় লিয়ানার। পেন্ডেন্ট পরিয়ে দেওয়ার কিছুক্ষণ পরেই উনি মুখ ঘুরিয়ে গম্ভীর স্বরে বলেছিলেন, নাও গেট আউট। যা, এবার আমার রুম থেকে বের, এভাবে যখন তখন আমার রুমে ঢুকলে পা কেটে রেখে দিব। এক মুহূর্তে লিয়ানার মুখ শুকিয়ে যায়। সে কি বেশি পাপ করে ফেলেছিল নাকি? একটু সুন্দর করে বিহেভ করলে কি এমন ক্ষতি হয় এই লোকের? এসব ভেবে ভেবে লিয়ানার মুখ চুপসে যায়, যেন কোথাও কিছু একটা খুব বাজে কিছু ভেবে ফেলেছিল, বা খুব বেশি চেয়ে বসেছিল। সে আবারও আয়নার দিকে তাকায়। চোখের কোণে কষ্ট লুকিয়ে থাকা লজ্জার ছায়া, সাথে ঠোঁট কাঁপছে। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে সে আস্তে করে বলে, একটু বেশি ভেবে ফেলেছি তাই তো। পেন্ডেন্টটা গলা থেকে খোলার সাহস তার নেই, কিন্তু পেছনেও ফিরতে পারছে না। তারপর রুম থেকে বের হয়ে সিঁড়ি বেয়ে নিচে নামতেই লিয়ানার চোখ আটকে গেল ড্রয়িং রুমে থাকা সোফায় এক কোণে পা গুটিয়ে বসে আছে রিহান। হাতে মোবাইল, গলায় হেডফোন, তবে কান পুরো ঢেকে না, একদিকটা খোলা। আর মুখে অদ্ভুত এক হাসি, কেমন সন্দেহজনক হাসি। আর ফোনে মুখ গুজে কি যেন গম্ভীর গলায় ফিসফিস করে বলছে। কৌতূহল সামলাতে না পেরে লিয়ানা ধীরে ধীরে পেছনে থেকে গিয়ে কান পাতল। লিয়ানা চোখ কুঁচকে তাকালো। কি রে রিহান, কার সাথে এত লুকিয়ে লুকিয়ে কথা বলিস? সত্যি বল, কে রে বেটা? লিয়ানা এবার খ্যাপা কণ্ঠে বলল, আরে আরে লিউ আপু কি করছো? আস্তে চুপ। বল। রিহান একটু হাসি গোপন করে বলল, আমার গার্লফ্রেন্ডের সাথে। কি, এই বয়সে প্রেমও করিস? বাহ, নামটা কি শুনি? রিহান ফোন কল কেটে দিল। না হলে আবার শুনে ফেলবে তাই। কোনোটার নাম বলবো? লিয়ানা দম বন্ধ করে তাকায়। মানে, কিসের কোনটা? তুই কয়টা প্রেম করিস? বেশি না, আপাতত 4টা। লিয়ানা প্রায় হেঁচকি খেয়ে বলে উঠল, 4টা? তুই তো দেখি পুরো হাটের খরিদ্দার।
বাড়ির বড়জন বিয়ে না করে বুড়ো হয়ে যাচ্ছে, অবশ্য ওই রাগে আর্কিওপটেরিক্সকে কেই বা বিয়ে করবে। তবে এই দিকে আমি এখনো একটা প্রেম করতে পারলাম না। আর তুই প্রেম করছিস তো, তাও আবার একটা না দুটো না চার চারটে স্মাইলি। কচু গাছে ফাঁসি দিয়ে মরি না কেন আমি, হায় আল্লাহ। তার গুণধর ভাই, আমার মন দিয়েছিস কাকে? রিহান নিঃসারে বলে। মন? সানডে দিলাম শিলাকে, মানডে দিলাম মোনাকে, টুইশডে ডেটিং টিনাকে, ওয়েডনেসডে উইন্ড্রিলাকে। লিয়ানা থমকে দাঁড়িয়ে গেল, চোখ কপালে। ভাই, এইটা কি তোর মন নাকি বিশাল সমুদ্র? রিহান এবার চোখ টিপে বলল, আরে দুইটা আমার কলেজের, আর দুইটা অনলাইনের। লিয়ানা আর পারল না পিঠ বাঁকিয়ে হেসে গড়াগড়ি, এইটা কি তার ভাই নাকি পাক্কা প্লেবয় রোমিও? ঠিক তখনই রিহানের মা শারমিন খান উদয় হয়ে এলেন, হাতে একটা চা কাপ, আর ভুরু কুঁচকে উঠল। কিছুটা বিরক্ত মুখে বলে উঠেন, তোরা দুইটা বাদর সকাল সকাল এখানে কি করছিস বলতো? ছোট আম্মু, তুমি না ডিভোর্স লয়ার? তোমার কি শুধু বিয়ে ভাঙার লাইসেন্স আছে, নাকি প্রেম ভাঙারও? শারমিন খান থমকে দাঁড়িয়ে কিছু বুঝে ওঠার আগেই রিহান লিয়ানার মুখ চেপে ধরে বলে, আল্লাহ, চলো চলো, খালি 12টা বাজানোর ধান্দা। তাকে টেনে ডাইনিং টেবিলের দিকে নিয়ে যায়। সেখানে আগে থেকেই মাইশা আর আরিশা হানি জ্যাম আর ব্রেড নিয়ে ভেজে হাতে ঝগড়ায় ব্যস্ত। মাইশা গলা তুলে, বললাম না আগে আমি নিব, তুই সব সময় আমারটা নিয়ে নিস। এই দৃশ্যের মাঝখানে হঠাৎ করেই মূল আকর্ষণ ঢোকে, জায়ান খান। রোদে ঝলমল করা সকালেও তার উপস্থিতি যেন ঘরটা একটু ঠান্ডা করে দেয়। কালো শার্ট, চোখে চশমা, চুলগুলো কপাল ছুঁয়ে পড়ে আছে। দেখে মনে হচ্ছে কোথাও যাওয়ার জন্য রেডি হয়ে এসেছে। পকেট হাত রেখে জায়ান চুপচাপ এসে টেবিলের এক পাশে বসে। তার কফির মুখটা কেউ বাড়িয়ে দেয়নি, আবার চেয়েওনি, সে যেন নিজে নিজেই একা হয়ে বসার অভ্যস্ত। লিয়ানা তার দিকে এক ঝলক চেয়ে আবার চোখ নামিয়ে নেয়। অথচ ঠিক তখনই তার দাদি রওশন আরা খানের কণ্ঠ ফেটে পড়ে, আমার বড় ভাইটা তো অনেক বড় হয়ে গেছে রে, বিয়ের বয়স পার করে ফেলেছিস জায়ান। এখন একটা ভালো মেয়ে দেখে মানে আমায় একটা নাতি বউ এনে দে তো। শারমিন খান আর রুকসানা খান সঙ্গে সঙ্গে গলা মেলান, ঠিক বলছেন আম্মা, এখন তো সময়। একটা ভালো মেয়ে দেখা শুরু করব নাকি? দাদি হাসতে হাসতে বলে ওঠেন, আরে দাদু ভাই, ফ্রান্সে কোনো নাগরিক পটিয়েছিস নাকি? থাকলে বল, বিয়েটা এখানেই করিয়ে দিই। রিহান তখন মুখ চাপা দিয়ে হেসে বলে, জায়ান ভাইয়া ফরাসি মেয়ে পছন্দ করে না, ওর ভেতরে ঢাকার ঘরোয়া রোমান্স ঢুকানো। জায়ান সেই হাসাহাসিতে একটু গা ভাসালো না। সে ঠান্ডা গলায় নিচু চোখে কফিটা নাড়তে নাড়তে বলে উঠল, এত কষ্ট করে মেয়ে খোঁজার দরকার নেই, আমার সময় হলে আমি নিজেই ঠিক করে নেব। তার কণ্ঠে কোনো উচ্চারণগত রাগ নেই, কিন্তু গলার সেই স্তরটা এতটাই ভারী, এতটাই অনুপ্রবেশহীন, যেন ছুরি চালানোর শব্দ। পুরো টেবিলটা স্তব্ধ হয়ে যায়, যেন হাওয়া থেমে যায় কিছুক্ষণ। জায়ান ঠান্ডা স্বরে কিন্তু চোখে একরকম হুঁশিয়ারির ঝিলিক নিয়ে বলবে, যখন করতে চাইব তখন যেন কারো মুখ থেকে একটা না শব্দটা বের না হয়। ওর গলাটা ছিল না উচ্চস্বরে, কিন্তু কথার ভার কোনো বিস্ফোরণের চেয়েও বেশি জোরালো। বাতাস পর্যন্ত থেমে গেছে মনে হয়। তারপর ধীরে ধীরে জায়ান নিজের কফির কাপটা তুলে এক চুমুক দেয়। আর সবাই যেন সেই কাপের নিচে পিষে গেল ভেতরে ভেতরে। তারপর কাউকে কিছু না বলেই বেরিয়ে গেল জায়ান। যখন গাড়ি স্টার্ট দিয়ে বেরিয়ে গেল, বাড়ির পরিবেশে এক অদ্ভুত নিস্তব্ধতা নেমে এলো। কারো মুখে তখন কোনো কথা নেই। লিয়ানা চুপচাপ জানালার দিকে তাকিয়ে রইল, দৃষ্টির প্রান্তে ভেসে চলল জায়ানের গাড়ি, যতক্ষণ না সে চোখের আড়াল হলো। হঠাৎ করেই গেটের বাইরের ডেলিভারি ম্যানের ডাক, ম্যাডাম, পার্সেল। মিনিট দুয়েকের মধ্যে এক ডেলিভারি পার্সেল এসে হাজির। বড় কোনো কোম্পানির নাম নেই, সাদা একটা প্যাকেট, হাতের লেখা একেবারে অপরিচিত, এবং তাতে লেখা শুধু লিয়ানা খান। লিয়ানা অবাক হয়ে বলল, আমি তো কিছুই অর্ডার করিনি। তার মা সঙ্গে সঙ্গে গোজগোজ করে উঠলেন, তুই আবার কোথা থেকে কি ফালতু জিনিস আনালি? এইভাবে না জানিয়ে প্যাকেট আনাস কেন? আমি সত্যি কিছু আনাইনি, লিয়ানা বলল। কিন্তু তার মনের ভিতরেও কেমন একটা শীতল শঙ্কা বয়ে গেল। প্যাকেটের গায়ে কোনো ঠিকানা নেই, না কোনো মোবাইল নম্বর, না কোনো রসিদ। শুধুমাত্র ভিতরে ছোট একটা কালো বাক্স, এবং সেই বাক্স খুলতেই একটা সোনালি কাজ করা চুড়ি, দেখতে খুব দামি, কিন্তু ভেতরে খোদাই করা। পড়ার আগে আগুন দেখে নিও। তারপর একটি চিঠি, অদ্ভুত কালিতে লেখা, কিছুটা অস্পষ্ট অক্ষরে, তোমরা যা পেয়েছ তা কেবল সময়ের ঋণ। সময় ফিরে আসছে হিসেব চাইতে, আর হিসাবটা তোমার থেকেই নিব নিষ্পাপ লিয়ানা খান। লিয়ানার কণ্ঠ শুকিয়ে এল। সে চুপ করে দাঁড়িয়ে রইল,
যেন গলার স্বর হারিয়ে গেছে। অদ্ভুত কে এমন পার্সেল তাকে পাঠালো? আর এসব কি লেখা? কিছু বুঝে ওঠার আগে তার বড় আম্মু নাফিসা খান বললেন, কি আছে ভিতরে? দেখাচ্ছিস না কেন? লিয়ানা আস্তে করে বলল, কই তেমন কিছু না তো। সন্ধ্যা -7টা। চট্টগ্রাম। পতেঙ্গা থেকে খানিক দূরের এক শুনশান গলিপথ। রাত নামতেই এলাকা ফাঁকা। চারপাশে কিছু বন্ধ দোকান, ছায়ায় ঢাকা পুরনো বিল্ডিং, আর একটা শীতল নীরবতা। ঠিক যেন শ্বাস বন্ধ করে রাখা শহরের নিঃশব্দ কোলাহল। একটা কালো বিএমডব্লিউ এসে থামে একটা পুরনো মাল্টিস্টোরি ভবনের সামনে। গাড়ির দরজা খুলে পড়ে নিঃশব্দ পায়ের শব্দ। কালো শার্ট, প্যান্টে মোড়া সেই পুরুষ, যার চোখ দুটো এতটাই স্থির যেন কারো না বলা গল্প পড়ে নিতে পারে এক ঝলকে। জায়ান খান। সে চারপাশটা একবার ভালো করে দেখে নেয়। তারপর নির্দিষ্টভাবে 6 তলার দিকে তাকায়। ওই ছাদেই আলো জ্বলছে। নিঃশব্দে সিঁড়ি বেয়ে ওপরে ওঠে। ছাদে পৌঁছাতেই দেখা যায় 3জন লোক আগে থেকেই দাঁড়িয়ে। কারো মুখ দেখা যাচ্ছে না স্পষ্টভাবে, একজন জ্যাকেট পরা মোটা গলা, অন্যজন লম্বা, ঠোঁটে একটা সিগারেট, আর তৃতীয়জন ফোনে কথা বলতে বলতে এদিক সেদিকে হাঁটছে। আপনি তো সময় মতো এসে পড়েছেন, ইমপ্রেসিভ ঠোঁটে সিগারেটটাকে চেপে ধরে বলল লম্বা লোকটা। জায়ান শান্ত গলায় বলল, দামটা বলো। বাজে কথা শুনতে আসেনি। একজন মোটা লোক একটা ছোট্ট বাক্স এগিয়ে দিল। ভিতরে কিছু পুরনো নোট, আর একপাশে একটা ইউএসবি ড্রাইভ। এই ডেটাটার দাম টাকা দিয়ে মাপা যায় না, মোটা লোকটা বলল। জায়ান বাক্সটা হাতে নিয়ে গভীরভাবে কিছু সময় তাকিয়ে থাকল। তারপর বলল, তুমি জানো না কিসের সাথে খেলতে যাচ্ছ? জায়ান চোখ সরিয়ে নিল। মৃদু বাতাসে তার চুল উঠছিল। বেশ, ডেটা আমি নিচ্ছি। কিন্তু মনে রেখো এই লেনদেনটা আজই শেষ। পরবর্তীবার কেউ আমায় ট্রেস করার চেষ্টা করলে আর কোনো কথা বলবে না। বি ক্যারিফুল। তারপর সে বাক্সটা হাতে নিয়ে ধীরে ধীরে নিচে নামতে শুরু করলো। ধোয়ার কুয়াশার মতো একটা পরিবেশ। আলো আধারি, সাদা কালো অনুভব। চট্টগ্রাম শহরের পেছনের এক নির্জন রোড দিয়ে কালো বিএমডব্লিউ গাড়িটা ছুটে চলেছে ঢাকা অভিমুখে। রাস্তায় খুব একটা গাড়ি নেই, যেন সব থেমে গেছে। গাড়ির ভিতরে চলছে গাড়ির রেডিও, একটা পুরনো ইংরেজি গান। জায়ানের হাত গাড়ির স্টিয়ারিংয়ে, চোখের দৃষ্টি স্থির, কিন্তু মনের ভেতর ঢেউ। হেডলাইটের আলোর সামনের ধূলিধূসর পথটাকে আছড়ে যাচ্ছিল যেন। হঠাৎ একটা ছায়া। সামনের রাস্তার ঠিক মাঝখানে কেউ দাঁড়িয়ে। ব্রেক চেপে ধরল সে। টায়ারের কাকর কাকর শব্দের রাতের নিস্তব্ধতা ছিন্ন হয়ে গেল। গাড়ি থেমে গেল ঝাঁকুনি দিয়ে। ছায়াটা তখনও দাঁড়িয়ে, চোখে চোখ, গা ছমছমে চাহনি। জায়ান দরজা খুলে নামলো গাড়ি থেকে। খুলদি হেল সে ফিসফিস করল। ছায়াটা যেন কিছু বলতে চায়, কিন্তু আচমকা পেছনে থেকে এক ধাক্কা। কেউ একজন ছুটে এসে ছুরির কোপ বসিয়ে দিল জায়ানের বাহাতের কাঁধের কাছে। সাহস থাকলে সামনে থেকে মারিস, কাপুরুষদের মতো পেছনে থেকে না। জায়ান এক ধাক্কায় পেছনে ঘুরে দাঁড়ায়, আরেক ঘুষি মেরে ফেলে দেয় লোকটাকে। 2জন ছিল। তাদের মুখ ঢাকা, হাতে ছুরি। তুই সেই, যার কাছে মাল যায় চট্টগ্রাম বন্দর দিয়ে? একজন ফিসফিস করে বলল। ভুল ঠিকানায় এসেছিস। এবার তোকে পাঠাবো ঠিকানার বাইরে। জায়ানের ঠান্ডা কণ্ঠ যেন বরফে মোড়া। এক ঘুষি, এক লাথি, আর একটা ছুরি হাতে থাকা লোকের কবজি মোচড় দিয়ে ভেঙে দিল। তারা পালাতে চাইল, কিন্তু জায়ান থামিয়ে দিল না। ওদের ভয় পালানোই তার কাছে যথেষ্ট। জায়ান ধীরে ধীরে গাড়ির কাছে ফিরে আসে, বাহাতের জামা রক্তে ভিজে যাচ্ছে। কাঁধে ব্যথা টানছে, তবুও কপালে এক বিন্দুও চিন্তার রেখা নেই। সে গাড়িতে উঠে আবার স্টার্ট দেয়। রক্ত পড়ছে, কিন্তু গতি থেমে না। ঢাকার পথে, এক অজানা অন্ধকারে, সে চলে যাচ্ছে একাই। যেন কিছুই হয়নি। চাতালের ওপরে ল্যাম্পপোস্টের আলো এখন নিভে গেছে, কেবল দূরের রোড থেকে হালকা আলো এসে জানালার কাছে টকটকে ছায়া ফেলছে। সেই ছায়া যেন বাড়ির শ্বাসরুদ্ধ কানাকানিতে মিশে গেছে। রাতের খাবার শেষ করে লিয়ানা চুপচাপ নিজের রুমে এসে শুয়ে পড়েছে। অনেকক্ষণ হলো ঘুমোতে পারছে না। হঠাৎ মনে পড়ল সকালের সেই ব্যাপার, কালো পেপারে মোড়া প্যাকেটটা। সকালবেলায় যখন তার বড় আম্মু নাফিসা খান ভিতরে কি আছে জানতে চেয়েছিলেন, তখনই লিয়ানা চট করে বলে দিয়েছিল, আরে তেমন কিছু না, ওটা চুরি আমি আনিয়েছি, মনে ছিল না। আচ্ছা আমি নিয়ে যাচ্ছি আমার রুমে। কারো সন্দেহ হোক সে চায়নি। আর সেটা রুমে নিয়ে এসেছিল। ওই মুহূর্তে মজার কিছু ভেবেই হেসে উড়িয়ে দিয়েছিল, কেউ হয়তো কলেজ থেকে দুষ্টুমি করেছে ওর সঙ্গে। এখন আবার সেই প্যাকেটের দিকে তাকিয়ে আছে যা রাখা ছিল টেবিলের একপাশে। আর মনে পড়ল সারাদিনের জায়ান ভাইয়ের কোনো খবর নেই। দুপুরের পর থেকেই ফোন অফ। কেউই জানে না ঠিক কোথায় গেছেন উনি। একটা অস্থিরতা বুকের মধ্যে হাওয়ার মতো ঢুকে বসে আছে।
রাত আরো গাঢ় হতে হতে একসময় চাঁদের আলো কাচের জানালায় ধুয়ে দিল রুমটা। কে? লিয়ানা ধীরে ধীরে হাঁটল তার রাগী জায়ান ভাইয়ের রুমের দিকে। ডোরটা বন্ধ, তবুও একটা টান যেন ওকে নিয়ে যাচ্ছিল। না চাইতেও যেতে হচ্ছে। কি জানি হঠাৎ এত অস্থির লাগছে কেন তার নিজেও জানে না। এসেছেন কি? চুপিসারে ফিসফিস করল লিয়ানা। কোন উত্তর নেই। ডর হালকা ঠেলে খুলতেই নিঃশব্দ এক শীতল অন্ধকার। রুমটাতে ঢুকতেই ওর নিঃশ্বাস থমকে গেল। এই রুমের গন্ধটা অদ্ভুত। পুরনো স্মৃতির মতন একটা তীব্র ব্লি শ্যানেল পারফিউম মাথা ঘুরিয়ে দেয়। বিশেষ একটা গন্ধ। জায়ান ভাই তো রুমে নেই, এখনো আসেনি। গুটি গুটি পায়ে এসে বিছানায় বসে পড়ল। রাত অনেক, সাথে চোখে ঘুম আর ক্লান্তি। অনেকক্ষণ বসে থাকতে থাকতে কখন যে জায়ান এর বিছানায় গেলে শুয়ে পড়ে একসময় আর বুঝতেই পারল না কখন ঘুমিয়ে পড়েছে ও। বাইরে তখনও অন্ধকার। একটা রাত শেষ না হওয়া অপেক্ষার মতন। একটা নিশুতির রাত। চারপাশ নিস্তব্ধ, যেন গোটা দুনিয়া নিঃশ্বাস আটকে রেখেছে কারো ফেরার অপেক্ষায়। ঠিক রাত ৩টা। ধীরে ধীরে নিঃশব্দে একটি কালো বিএমডাব্লিউ বাড়ির গেট পার হয়ে প্রবেশ করল। তার কালো বডিতে ছাড় মতো চাঁদের আলো পড়ে এক অদ্ভুত রহস্যময়ী দৃশ্য তৈরি করে। গাড়ির ইঞ্জিন বন্ধ হতেই নীরবতা যেন আরো ঘনীভূত হয়ে উঠল। গাড়ি থেকে নেমে এল এক ছায়ামূর্তি, তীক্ষ্ণ মুখাবয়ব, চোখে মুখে ক্লান্তির ছাপ, কিন্তু এখনো রাজসিক। জায়ান। তার শার্টের এক পাশ ছেঁড়া, হাত বেয়ে রক্ত গড়িয়ে পড়ছে। কিন্তু যেন সেটা তার কানে যাচ্ছে না। সিঁড়ি বেয়ে ধীরে ধীরে উঠছে সে, এক হাতে রেলিং ধরে, আরেক হাতে পিঠটা চেপে ধরে রেখেছে যেন যন্ত্রণাকে আটকে রাখছে। গোটা বাড়ি তখন নিদ্রার অতলে ডুবে। কেউ জানেও না এই মুহূর্তে এই বাড়ির ভেতরে ঢুকেছে আগুনের মতো এক পুরুষ, যার শরীর জর্জরিত, অথচ যার চোখে এখনো জ্বলছে আগুন। জায়ান নিজের রুমের সামনে এসে দাঁড়ালো। দরজাটা আধা খোলা। ধীরে ধীরে ভিতরে পা রাখতেই হঠাৎ থমকে গেল সে। নরম চাঁদের আলোয় তার নিজস্ব বিছানার ওপরে পড়ে আছে এক অনিন্দ সুন্দর নারী। মুখটা অচেনা নয়, লিয়ানা। জায়ান সেদিকেই তাকিয়ে থাকল, আর তার মুখ থেকে ভেসে আসলো এক শব্দ, স্লিপিং বিউটি। লিয়ানা সে তো এক কোণে গুটিসুটি হয়ে ঘুমিয়ে আছে, যেন সমস্ত জগতের ঝড় তার এই শূন্য ঘুমে এসে থেমে গেছে। এক হাতে চাদর শক্ত করে ধরে রেখেছে, যেন নিজের অজান্তেই কাউকে আঁকড়ে ধরতে চাচ্ছে। তার খোলা চুলগুলো ছড়িয়ে আছে বালিশের ওপরে, নরম কালো ঢেউয়ের মতো। ঘ্রাণে ভরে আছে ঘরটা। জায়ানের নাকে হেলসি চেনা ঘ্রাণ। রুমের বাতাসে মিশে থাকা সেই সুবাস যেন বলে দেয়, এই ঘরটা তারই। এই মেয়েটা, এই বিছানাটা, সবই যেন তার অধিকার। জায়ান ধীরে ধীরে এগিয়ে গিয়ে বিছানার পাশে বসল। তার চোখে এখন আর ক্লান্তি নেই, শুধু এক অবাক বিস্ময়। তারপর তার আঙুল গিয়ে ছুঁয়ে গেল লিয়ানার কপালের কাছে লুটিয়ে পড়া চুলগুলো। সেগুলো সরাতেই হঠাৎই লিয়ানা অস্থির হয়ে উঠল। চোখ খুলে ফেলল সে। বিস্ময়ে বড় বড় চোখ করে তাকিয়ে রইল সামনের ছায়ামূর্তির দিকে। মুহূর্তটা স্থির হয়ে গেল, যেন সময় থেমে গিয়েছে। লিয়ানা ধর্মর করে উঠে বসল বিছানায়। তার শ্বাস প্রশ্বাস দ্রুত হচ্ছে, মুখে আতঙ্ক আর বিস্ময়ের ছাপ। দুজন দুজনের দিকে তাকিয়ে রইল, চোখে হাজার প্রশ্ন, অথচ কেউ কিছু বলল না। লিয়ানা কাপা গলায় বলল, আপনি আপনি কখন এলেন ভাইয়া? তুই আগে এটা বল। আমার রুমে এসে আমার বিছানায় ঘুমাচ্ছিস, এই সাহস তোর কোথা থেকে এলো? লিয়ানা হকচকিয়ে গেল, মুখটা শুকিয়ে গেল, তবু বলল, আমি আসলে মানে দেখতে এসেছিলাম আপনি এসেছেন কিনা। তারপর কখন যেন চোখ লেগে গেছে বুঝতেই পারিনি। জায়ান ঠান্ডা গলায়, কিন্তু চোখে আগুন নিয়ে বলল, তোর কি নিজের রুমটা অপছন্দ, নাকি আমি দেশের বাইরে থাকতেও তুই আমার রুমেই এসে ঘুমাতি? এই বলে সে উঠে দাঁড়ালো, ধীরে ধীরে বাথরুমের দিকে হাঁটতে শুরু করলো। ঠিক তখনই লিয়ানার চোখ পড়ল ওর পিঠে, রক্তের ছোপার, ছুরির আঁচড়। সে চমকে উঠে বিছানা থেকে উঠে পড়ে। আপনার আপনার পিঠে রক্ত? কে করেছে এটা? কিভাবে হলো? কোথায় ছিলেন আপনি? ভয়, উদ্বেগ আর আতঙ্কে কাঁপতে কাঁপতে জিজ্ঞেস করল। জায়ান দাঁড়িয়ে পড়ল, বাথরুমের দরজার সামনে থেকে ফিরে তাকালো। চোখ দুটো অন্ধকারে লালচে রাগে জ্বলছে। তোর মুখটা আমি ভেঙে দেব। চিল্লাচ্ছিস কেন? বাড়ির সবাইকে জাগানোর এত শখ তোর? লিয়ানার কানে তো কোনো কথাই গেল না। সে দৌড়ে এসে জায়ানের সামনে এসে দাঁড়িয়ে বলল, ও মা, এত রক্ত! আপনাকে তো ফার্স্ট এইড করানোটা খুব দরকার। প্লিজ না নরুন, এখানেই থাকুন, বিছানায় এসে বসুন, আমি ওষুধ লাগিয়ে ব্যান্ডেজ করে দিচ্ছি। জায়ান কিছুটা বিরক্ত, কিন্তু ভিতরে কোথাও যেন এক অদ্ভুত কোমলতা ঢুকে পড়ে তার কণ্ঠে। ঠোঁট আটসাট করে বলে ওঠে, তুই নিজের রুমে যা,
আমারটা আমাকেই সামলাতে দে। কিন্তু লিয়ানা নাছোড়বান্দা। এই একই মেয়েটা যেন আজ পিছু হটবে না। কাঁদো কাঁদো গলায় অভিমান মিশিয়ে বলে, না, আপনি চুপ করুন। আজ আপনি আমার কথা শুনবেন। তারপর ধীরে ধীরে ড্রয়ার খুলে ছোট একটা ফার্স্ট এইড বক্স বের করে আনলো। আবার এসে বিছানার পাশে দাঁড়ালো, চোখে মুখে চিন্তার ছাপ। কোমল অথচ দৃঢ় স্বরে বলল, দেখি কই কাটেছে। আমি একটু ওষুধ মেখে ব্যান্ডেজ করে দিচ্ছি। শার্টটা খুলুন। জায়ান ধীর গলায় চোখ সরিয়ে বলল, আর ইউ সিরিয়াস? স্লিপিং বিউটি। কিসের সিরিয়াস? খুলুন না শার্টটা। এইভাবে সহ্য করছেন কিভাবে? প্রচন্ড ব্যথা করছে না? জায়ান ঠোঁটে এক চিলতে হাসি টেনে বলল, না, ব্যথা তো পিঠে না, ব্যথা তো বুকে। বুকে মানে? আপনার হৃদরোগ আছেন নাকি? হায় হায়, কি বলেন? লিয়ানা গম্ভীরভাবে বলতেই যেন পরিবেশটা এক মুহূর্তে বদলে গেল। শাট আপ। আইডায়ট, ব্যথা না, মুড নষ্ট করছিস। তাড়াতাড়ি তোর কাজ শেষ কর, তারপর বের হয়ে যা আমার রুম থেকে। জায়ান ধীরে ধীরে শার্টের বোতাম খুলতে লাগলো। লাইটের আলোয় তার পিঠের ওপর গাঢ় লাল রক্ত ছড়িয়ে পড়েছে, কিন্তু রক্তের থেকেও বেশি দৃষ্টি টেনেছিল ওর শক্ত ফর্সা চামড়া আর ভরাট কাঁধ। আর তার নিচে যেন এক অজানা অভিমান লুকানো। লিয়ানা ওষুধের তুলো ভিজিয়ে আলতো করে তার পিঠের কাটা অংশে ছোঁয়ালো। জায়ানের শরীর হালকা কেঁপে উঠল। ব্যথা লাগছে? ধীরে প্রশ্ন করল লিয়ানা। না, গলা ভারী হয়ে আসছে জায়ানের, তো ছোঁয়াটাই বেশি ব্যথা দিচ্ছে। লিয়ানার হাত থমকে গেল। কয়েক সেকেন্ড দুজনেই নীরব। ঘরের নিস্তব্ধতার মধ্যে ওদের নিঃশ্বাসের আওয়াজটা যেন আরো গম্ভীর শোনায়। তবে লিয়ানা নিজেকে সামলে আবার ব্যান্ডেজটা জায়ানের পিঠে আলতো করে পেঁচাতে লাগলো। তার আঙুলের ছোঁয়া ছিল সাবধানী, কিন্তু অদ্ভুতভাবে মায়াবী, যেন শুধু ব্যথা কমানো নয়, বরং কষ্টের ভিতরেও সে একরকম শান্তি দিতে চাইছে। জায়ান আর কিছু বলল না। লিয়ানার স্পর্শে তার চল একটু শক্ত হয়ে উঠেছে। এমন যত্ন, এমন নরম ছোঁয়া, অনেক অনেক বছর পর যেন কেউ ছুঁয়ে দিল তাকে এভাবে, না ভয় পেয়ে, না দূরে সরে গিয়ে। কিন্তু জায়ানের চোখ দুটো, যা সবসময় আগুনে ঝলসে থাকে, সেই মুহূর্তে যেন একটু নরম, একটু গলানো। লিয়ানা মাথা নিচু করে ব্যান্ডেজ বেঁধে কাজ শেষ করল। তার কাঁধে, গালে তখন গরম লজ্জা, একটা অভূতপূর্ব অস্থিরতা। জায়ানের বুকে হালকা সুবাস ব্লি ডি শ্যানেল এর যেন পুরো রুম জুড়ে ছড়িয়ে পড়েছে, আর সেই রুমের দেয়ালে, বাতাসে। পরক্ষণেই লিয়ানা বলে উঠল, কিভাবে পেলেন এই আঘাত? কে করলো এমন? সারাদিনই বা কোথায় ছিলেন? আর ফোন অফ ছিল কেন? জায়ান চুপ করে থাকে। কি হলো বলুন। কিছু বলছেন না কেন? আমি তো জানতে চাই। জায়ান ধীরে ধীরে তাকালো, ঠোঁটে হালকা একপাশে টান পড়ল। গলায় যেন বরফের মতো ঠান্ডা অথচ ভিতরে আগুন। তুই কি তোর মুখটা একটু বন্ধ করবি? বারবার জেরা করছিস কেন? এমন ভাব করছিস যেন আমি তোর প্রশ্নের জবাব দিতে বাধ্য। লিয়ানা চোখ সরালো না, ঠোঁট চেপে বলল, আপনি কথাটা ঘোরাবেন না। আমি জানি কিছু একটা আছে, বলতে চান না। হঠাৎ মুহূর্তে জায়ান তার সামনে এগিয়ে এলো। এক হাতে লিয়ানার কাঁধের নিচে হাত রেখে তাকে ঠেলে দিল পাশের দেয়ালের দিকে। দেয়ালের সাথে চেপে ধরে ফেলে অন্য হাত দিয়ে লিয়ানার গালটা চাপড়ে ধরল, ঠোঁটের খুব কাছাকাছি। তার চোখে তীব্র আগুন, গলা নিচু কিন্তু কাঁপন ধরানো। তোর মুখ থেকে যেন এখন আর একটা শব্দও না বের হয়। এই ঠোঁট কাঁপানোটা কিভাবে থামাতে হয়, খুব ভালো করেই জানি আমি। তার ঠোঁট লিয়ানার মুখের খুব কাছাকাছি চলে এল। আমার ঠোঁট দিয়েই থামাবো। আর একটু আওয়াজ কর। তারপর দেখ তোর সাথে কি করি। লিয়ানা ধাক্কা দিয়ে জায়ানকে হালকা সরিয়ে দিয়ে বাহিরের দিকে পা বাড়ায়, যেন আর এক মুহূর্ত সেখানে থাকা তার পক্ষে সম্ভব নয়। তবু ঠিক দরজার মুখে এসে থেমে যায়। দরজার হাতলটা ধরে, কিন্তু টান দেয় না। শুধু ধীরে ঘুরে তাকায় পিছনের দিকে। জায়ান তখনও গম্ভীর চোখে তাকিয়ে আছে তার দিকেই। এক মুহূর্ত, দুই মুহূর্ত নিঃশব্দে তাকিয়ে থাকে লিয়ানা, যেন বুকের ভেতর জমে থাকা কথাগুলো ঠেলেই বেরিয়ে আসবে এবার। সে বলে উঠল, এই দুনিয়াতে যদি কারোর মন পড়ে দেখা যেত, তাহলে আমি আপনার মনটাই পড়ে দেখতাম। চলবে?